রাতে ঘুমানো অবস্থায় বুকের উপরে কারো খারাপ স্পর্শে আমি হালকা নড়ে উঠলাম। হঠাৎ পেটে আর ঠোঁটে কারো কামড়ে লাফ দিয়ে উঠে বসে হাঁপাতে লাগলাম। চারদিকে তাকিয়ে দেখি আমার রুমের থাই গ্লাস খোলা, বাইরে প্রচন্ড বাতাস বইছে, বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে বন্যা হবে। বাতাসে পর্দা উঠছে। আমি কয়েকবার শ্বাস নিয়ে পাশের টেবিল থেকে পানির গ্লাস হাতে নিলাম, তারপর ঢকঢক করে এক গ্লাস পানি শেষ করলাম। খুব খারাপ লাগছে। প্রতি মধ্যরাতে কারো খারাপ স্পর্শে আমার ঘুম ভাঙে, তারপর আর ঘুমাতে পারি না। কেন হচ্ছে এরকম আমার সাথে? প্রতি রাতে কে আসে আর কিভাবে আসে? আমি তো সবকিছু বন্ধ করে ঘুমাই। এরকম প্রতিদিনই হয়, তাই আর বেশি মাথা ঘামালাম না। আর না ঘুমিয়ে রান্নাঘর থেকে এক মগ কফি নিয়ে বারান্দায় চলে গেলাম। বাইরের দমকা হাওয়ার হাড় কাঁপানো শীতল বাতাসে আমার সারা শরীরে পশম দাঁড়িয়ে গেল। হঠাৎ বিদ্যুৎ চমকে বিকট শব্দে বাজ পড়ল। আমি কফির মগে চুমুক দিয়ে নিচে তাকিয়ে দেখি ঝোপঝাড়ের মধ্যে কারো অবয়ব দেখা যাচ্ছে। আরো একটু ভালো করে তাকিয়ে দেখি হুডি পরা কোনো লম্বাটে ব্যক্তি দৌড়ে চলে যাচ্ছে। রাস্তার বাম পাশের আঁকাবাঁকা রাস্তা ধরে দৌড়ে চলে যাচ্ছে ঝোপঝাড়ের মধ্যে। তখনই হঠাৎ আবার ওখানে বিকট শব্দে বাজ পড়ল। তারপর আর দেখা গেল না অবয়বটিকে। আমি হালকা চমকে গেলাম। সামনের আঁকাবাঁকা রাস্তার ওই পাশে একটা কালো পুকুর আছে, মানে পুকুরের পানি অতিরিক্ত দূষণে কালো রূপ ধারণ করেছে। পুকুরের বিপরীত দিকে একটি পুরনো বাড়ি আছে, 3 তলা, প্রচন্ড পুরনো, তাই বিল্ডিং এর রং উঠে হালকা তামাটে বর্ণ হয়ে গেছে। পুরো বাড়িতে শ্যাওলা আর আগাছাতে সম্পূর্ণ একটি ভুতুড়ে বাড়ি আবিষ্কার হয়েছে। আমি একটু চোখ কান খোলা রেখে বারান্দার রেলিং ধরে ডান দিকে এগিয়ে ছাদবিহীন ওই বিল্ডিং এর একদম উপরে, মানে 3 তলার একটি রুমের দিকে তীক্ষ্ণ নজর দিলাম। কারণ প্রতিদিন রাত 2টার পর ওইখানে মোমবাতি জ্বলে আর কিছু মানুষদের ছায়া দেখা যায়। তাদের ছায়া দেখে যে দৃশ্য তৈরি হয় সেটা দেখে মনে হয় তারা কোনো মানুষকে খুন করছে। তাই আমি প্রতিদিন রাত 2টার পর ওইখানে তাকিয়ে অনুমান করার চেষ্টা করি যে ওইখানে কি হচ্ছে। তারপর যখন লাইট অফ হয়ে যায় তখন রুমে এসে বই পড়ি। আজকেও তাই। প্রতিদিনের মতো আজকেও ওইখানে আলো জ্বলছে, আর কোনো মানুষ হয়তো খুনও হয়েছে। অন্ধকার হয়ে যাওয়ার পর আমি রুমে এসে আমার বুকশেলফ থেকে জাফর ইকবালের লেখা ফিনিক্স বইটি নিয়ে পড়তে বসলাম। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচন্ড বাতাস বইছে। যদিও এখন গ্রীষ্মকাল নয়, কিন্তু এই বন্যা দেখে মনে হচ্ছে কালবৈশাখী হচ্ছে। আর প্রচন্ড লোডশেডিং হয়, তাও আবার রাত 2টার পরে। আজকেও তাই। হঠাৎ করে কারেন্ট চলে গেল। আর সব সময় সকালে আমি কলেজ থেকে আসার সময় এক প্যাকেট মোমবাতি আর বাসায় এসে চার্জ লাইটে চার্জ দিয়ে রাখি, যাতে রাতে যখন কারেন্ট যাবে তখন চার্জ লাইট জ্বালিয়ে রাখার পর চার্জ শেষ হয়ে গেলে তখন মোমবাতি জ্বালিয়ে রাখবো। আমি উঠে একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপর গলে পড়া কিছু মোমের অংশ ফেলে সেটার উপর মোমটি দাঁড় করিয়ে আটকে দিলাম। তারপর বইটি পড়তে লাগলাম। আসলে বলতে গেলে জাফর ইকবালের লেখা বৈজ্ঞানিক গল্প কাহিনীগুলোর খুব বড় ফ্যান আমি। প্রতিদিন রাতে ওনার লেখা বইগুলো পড়ি। আর হুমায়ুন আহমেদেরও মোটামুটি ছোটখাটো ভক্ত আমি। তার লেখা বইগুলো ভালো লাগে। হঠাৎ একটি বাদুড় আমার জানালার গ্লাসের কাছে এসে দাঁড়িয়ে রইল। আমার খেয়াল হতেই সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর বাদুড়টি নিজে নিজেই উড়ে চলে গেল। একটা কথা, যেদিন থেকে আমি এই দোতলা বিল্ডিং এ উঠলাম তবে থেকে আমার সাথে এসব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। যেমন রাতে কারো খারাপ স্পর্শ, তারপর ওই অবয়ব, আবার ওইখানের পুরনো বিল্ডিং এ ঘটে যাওয়া ঘটনা, আবার প্রতিদিন আমার জানালার সামনে ওই কালো বাদুড়ের দেখা। সব মিলিয়ে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ভোরের আজানের ধ্বনিতে আমার ঘুম ভাঙলো। হঠাৎ করে চোখ কচলে উঠে বসলাম। তখনই বইটা মাথা থেকে পড়লো। পাশের টেবিলে তাকিয়ে দেখি মোমবাতিটির ভেতরে যে দড়ির মতো কালো যে অংশটি আছে সেটা দেখা যাচ্ছে। ছোট হয়ে আমি উঠে দাঁড়িয়ে পর্দাটা সরিয়ে জানালার কাচ খুলে একটা শ্বাস নিলাম।
তারপর বারান্দায় চলে গেলাম। কালকে বন্যা হওয়ায় সবকিছু এলোমেলো হয়ে গেছে। গাছের নিচে পাখির বানানো সুন্দর কারুকাজ করা বাসা পড়ে আছে। গাছপালার ডাল ভেঙে গাছের সাথে ঝুলে আছে। সামনের সুন্দর ওই একাবাঁকা রাস্তাটি পাতায় ভরে গেছে। সূর্যি মামা এখনো জেগে ওঠেনি। চারদিকে নীল নীল আভা, হালকা মিষ্টি বাতাস বইছে, পাখির কিচিরমিচির আওয়াজ আসছে। সবকিছু কতটা সতেজ লাগছে। শহরের থেকে একটু দূরে হওয়ায় এখানে একটু গ্রাম টাইপ, গাছপালা বেশি, বিল্ডিং এর সংখ্যা কম। বাধ্য হয়ে আমাকে এখানে বাসা নিতে হয়েছে এমন একটা ভুতুরে পরিবেশে। কারণ আমি টিউশনি করে যা টাকা পাই তাই দিয়ে শহরের মধ্যে বাসা নিলে ভাড়া আমার বাজেটের থেকে বেশি হয়ে যায়, তাই এখানে নিলাম। আমি রুমে ঢুকে ওয়াশরুমে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিলাম। তারপর ঘড়িতে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। কলেজ তো 8:30টায়। হঠাৎ করে আম্মু বাবার ছবিটা সামনে পড়লো। আমি ফ্রেম করে দেওয়ালে টানিয়ে রেখেছি, সাথে আমিও আছি তাদের কোলে। দেখে কত সুখী একটি পরিবার মনে হয়। আজকে আমার বাবা মা থাকলে হয়তো আমার জীবনটা পাল্টে যেত, অন্যরকম হতো। বাবার রাজকন্যা থাকতাম। ওই দিন আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টটা না হলে আমার মা বাবা বেঁচে থাকতো। এক কথায় এতিম আমি। চাপা একটা দীর্ঘশ্বাস নিলাম। আগে ছবিটার দিকে তাকালে বুক ভরে কান্না আসতো, কিন্তু এখন আর আসে না। তারপর রান্নাঘরে কফি বানাতে গেলাম। সকাল 8টা, আমি রেডি হচ্ছি। এদিকে আমার বান্ধবীগুলো ফোন দিয়ে আমার মাথা খারাপ করে ফেলছে। ফোন দিয়ে ওই একটাই কথা, কিরে আজকে কলেজে আসবি না? তুই আসলে আমিও যাব না, হ্যান ত্যান, ভাতের ফ্যান। উফ, মাঝে একজনকে বলেছি আমি আসছি, তবুও ফোন দিচ্ছে। আমি রেডি হয়ে একটা নীল রঙের 3 পিস পরে নিলাম। চুলটাকে পনিটেইল করে বেঁধে আমার গোল ফ্রেমের চশমাটাকে পরে ব্যাগ নিয়ে দৌড় লাগালাম। সে আঁকাবাঁকা রাস্তায় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, একটা রিক্সাও পাচ্ছি না। হঠাৎ একজন বুড়ো পান চিবোতে চিবোতে রিক্সা চালিয়ে আসছে। আমি হাত দিয়ে ইশারায় থামতে বললাম। রিক্সাওয়ালাও থামলো। তারপর পানির থুথু ফেলে উঠতে ইশারা করলো। আমি উঠে বসলাম। তারপর কলেজের সামনে এসে সোজা ক্লাসে ঢুকে গেলাম। ক্লাস থেকে বের হয়ে বান্ধবী মানে আমার বান্ধবীদের সাথে গল্প করতে করতে বের হচ্ছি। আজকে তাদের টপিক হলো মানে তীব্র, সৌরভ আর রিজুর টপিক হলো ক্রাশ। আর আমরা মেয়েরা মানে রিহা, উষা আর আমি বসে বসে তাদের কথা শুনছি। কারণ আজকে আমাদের কলেজে একজন অবিবাহিত সুন্দর একজন ম্যাডাম এসেছে। আচ্ছা, এত সুন্দর আর হট একটা অবিবাহিত মেয়েকে ম্যাডাম বলা যায়? হ্যাঁ ঠিকই, কি সুন্দর। আহ, এই গাদাগুলো কি বাজে কথা বলছিস? ম্যাডাম হয় আমাদের, সো সম্মান দিয়ে কথা বল। তুই গাদা চুপ থাক। এই যে তো ক্লাসে অনন্ত স্যারের দিকে হা করে তাকিয়ে থাকিস, তখন তো মনে ড্রাম বাজে, তাই না? আমাদের বেলায় তোমার যত সব উপদেশ। আমি শুধু তাদের কথা শুনছি আর মিটমিটিয়ে হাসছি। একটু পর তাদের থেকে বিদায় নিয়ে চলে এলাম। কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আজকে নিজের এনজিওতে যেতে হবে। বাচ্চাগুলোর মনে হয়তো অনেক অভিমান হয়েছে এতদিন দেখা করতে পারিনি বলে। মাথার উপরে সূর্যি মামা তার প্রচন্ড তাপ দিয়ে মনে হচ্ছে সব কিছু ধ্বংস করে দেবে এমন অবস্থা। কালকে রাতে যে বন্যা হয়েছে সেই নমুনার বিন্দু মাত্র ছিটাফোঁটাও নেই। চারদিকে মানুষের এই গরমে ঘেমে নিয়ে একাকার। আমি ব্যাগ মাথায় নিয়ে কোনো সময় অপেক্ষা করছি। আমার দুই পাশে 2টা প্রাইভেট কার দাঁড় করানো। হঠাৎ আমার সামনে প্রাইভেট কারের রেড লাইটটা জ্বলে উঠল। আমি সরে আসলাম। তারপর আবার রাস্তার দিকে রিক্সা খোঁজার উদ্দেশ্যে নজর দিলাম। ও হ্যালো ম্যাডাম, আমার গাড়িটা পিছন দিয়ে একটু ঠেলে দেবেন? আমি হতভম্ব হয়ে পেছনে তাকিয়ে দেখি কালো রঙের একটা গাড়ির সামনে ড্রাইভিং সিটের উইন্ডো থেকে একজন অতি সুদর্শন পুরুষ ঘামে ভেজা শরীর নিয়ে আমার দিকে ব্রু কুচকে তাকিয়ে আছে। কাকে ডাকলো? আমাকে। মাথার মধ্যে ভনভনিয়ে ঘুরছে। আমি ওনার দিক থেকে চোখ সরিয়ে মনে মনে বললাম হয়তো আমাকে বলেনি, তাই হালকা একটু সন্দেহ নিয়ে নিজের জুতা দেখতে লাগলাম। এই ব্লু ড্রেসওয়ালি, আমি আপনাকেই বলছি, একটু পেছন দিক থেকে হালকা ঠেলে দিন না, স্টার্ট নিচ্ছে না। আমি এবার প্রচন্ড বিস্ময় নিয়ে ওনার গাড়ির দিকে তাকালাম। তারপর ওনার দিকে ব্রু কুচকে তাকালাম। মানেটা কি? আমাকে গাড়ি খেলতে বলছে? রাস্তায় কি আর লোক নেই?
কোন মেন্টাল হসপিটাল থেকে উড়ে এসেছে খোদা জানে। আমি ক্ষিপ্ত চোখে একটা মুখ ভেঙচি দিয়ে ব্যাগ মাথা থেকে নামিয়ে পিঠে নিয়ে হাঁটার উদ্দেশ্যে পা চালাতে নিলেই হোয়াট দ্য হেল, আপনি কি কানে শুনতে পান না? আমি এতবার ডাকছি, কেউ একটু সাহায্য চাইলেই দাম বেড়ে যায় বুঝি। আমি লোকটার সামনে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে বলতে লাগলাম, হ্যাঁ দাম বেড়ে যায়। মেয়েদের দেখলে যত সাহায্য চাইতে মন চায়, তাই না? আপনাদের মতো লোকেদের না আমার জানা আছে। এছাড়া রাস্তায় কি আর লোক নেই যে ঘুরে ফিরে আমাকেই বললেন? উনি রক্তিম চেহারা নিয়ে গাড়ি খুলে বেরিয়ে এলেন। আমি কিছুটা ঘাবড়ে চশমা ঠিক করে গলা ঝেড়ে হালকা স্বরে দাঁড়ালাম। উনি হালকা রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে এগোতে এগোতে বলতে লাগলেন, আপনি কি বাঁকা পথে আমার চরিত্রে হাত তুলছেন? আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। জানেন আমি কে? আপনার যদি সেটা মনে হয় তাহলে সেটাই। আর আমি আপনার নাম জানতেও চাইনি। আচ্ছা, আপনি কোন আক্কেলে আমাকে গাড়ি ঠেলতে বলছেন? আমার ইচ্ছা হয়েছে তাই। দেখুন, আপনি আমার রাগ উঠিয়ে একদম ভালো করছেন না। এর জন্য আপনাকে পস্তাতে হবে। কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? দেখবেন কি করব। বলে উনি আমার চশমাটাকে মাটিতে ঠাস করে ফেলে দিলেন। আমি হালকা করে ওনার কার্যক্রম দেখছি। কি হয়ে গেল এটা? আমার চশমা না, চশমাটার গ্লাস ভেঙে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দেখেই চোখে বঙ্গোপসাগরের সব পানি জমা হচ্ছে। আমি এক বস্তা রাগ আর কান্না নিয়ে ওনার দিকে তাকিয়ে দাঁত কিরমিরিয়ে একটা বাঁকা হাসি দিলাম। এখন আপনি দেখুন কি হয়। বলে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে অর্ধেক পানি খেয়ে নিয়ে আর অর্ধেক পানি ওনার মাথায় ঢেলে দিলাম। বুদ্ধু বানায়া, বাড়া মজা আয়া, টাটা বাই বাই বলেই গিয়েই রিক্সায় এক লাফে উঠে রিক্সাওয়ালাকে জলদি জলদি রিক্সা চালাতে বললাম। পেছনে তাকিয়ে দেখি উনি কাক ভেজা হয়ে হাত মুষ্টিবদ্ধ করে আমার দিকে কটমট করে তাকিয়ে হঠাৎ একটা মুচকি হাসি দিলেন। আমি চোখ ঘুরিয়ে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরকম মুচকি হাসি কেন দিল? যদি আমার ক্ষতি করে দেয়? আরে ওই বান্দরের সাথে আগে দেখা হবে, তারপর তো। হাসিতে গদগদ দিয়ে সামনে নজর দিলাম, কিন্তু আমার চশমাটা? যাক, আরেকটা কিনে নেব। এখন এনজিওতে যেতে হবে। রিক্সা থেকে নামলাম, তারপর আমার এনজিওর ভেতরে ঢুকলাম। আম্মুর জমানো যে টাকাগুলো ছিল সেগুলো আম্মু আমার নামে করে দিয়েছিল। সেই টাকা দিয়েই এই এনজিওটা বানিয়েছি। ভেতরে ঢুকে যে দরজাটা খুলবো অমনি সব বাচ্চারা আমার দিকে খুশিতে হুমড়ি খেয়ে পড়লো। আমারও খুশিতে চোখে জল চলে এলো। আমার তো কেউ বলতে এই বাচ্চাগুলোই আছে। তখনই খালা এলো, মানে উনি এখানে সবার খেয়াল রাখে আর রান্না করে। কিরে, মনে পড়লো তাহলে আমাদের? খালা কি বলছো? তোমাদের মনে থাকবে না? তোমাদের ছাড়া আর আমার কে আছে বলো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন তোমার বাচ্চাদের রাগ অভিমান ভাঙাও। হ্যাঁ হ্যাঁ, জানি তো। তাই তো আমি তাদের জন্য অনেক সারপ্রাইজ নিয়ে এসেছি। এগুলো কি তারা নেবে? আমি ব্যাগ থেকে অনেকগুলো চকলেট, রং পেন্সিল আর ড্রয়িং খাতা বের করে সবাইকে লোভ দেখাতে লাগলাম। তাদের মধ্যে সব থেকে গুলুমুলু বাচ্চাটার নাম হলো ডাবলু। সে বলল, আমি জানি তুমি আমাদের এগুলো দেখিয়ে আমাদের রাগ ভাঙাতে চাইছো, কিন্তু আমার একদম লাগবে না। অনেক রাগ করেছি। আমি কাঁদো কাঁদো হয়ে ডাবলুর গাল টেনে বললাম, তাহলে কিভাবে আমার ডাবলু সোনার রাগ ভাঙবে? ডাবলু সবার দিকে আশা নিয়ে তাকিয়ে আমার দিকে পুরোনায় তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলল, বিকালে আমাদের সবাইকে নিয়ে মিটিংয়ে যেতে হবে, তাহলে আমরা তোমার সাথে কথা বলবো। আমি কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে দেখলাম। সবাই আমার দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। আমিও কিছুক্ষণ চিন্তা করে দেখলাম বিকালের টিউশনটা রাত্রে করিয়ে নেব। এ হয়তো একটু দেরি হয়ে যাবে, কিন্তু আমার কাছে এই বাচ্চাগুলোর আনন্দ খুশি আগে। আমি ডাবলুর গালে চুমু দিয়ে বললাম, আচ্ছা নিয়ে যাব, খুশি? সবাই হ্যাঁ বলে চিল্লিয়ে খুশিতে লাফাতে লাগলো। আমি তাদের খুশি দেখছি। খালামণিকে বললাম, খালা ওরা খেয়েছে? না, খাইনি এখনো, রান্না শেষ। তুই যেহেতু এসেছিস তাহলে ওদের এখন খাইয়ে দে যা। আমি বললাম। তারপর ওদেরকে খাওয়াতে বসলাম আর গল্প বলতে লাগলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বিকেলের সুন্দর আবহাওয়া বারান্দায় বসে উপভোগ করছি।
চারিপাশে কি সুন্দর লাল লাল আভা, হালকা উষ্ণ বাতাস, সূর্য একটু হেলে পড়েছে। পাখিরা খাবারের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। একটু পর রেডি হতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে যে বাচ্চাদের। হঠাৎ দেখলাম একজন বৃদ্ধা আমার বিল্ডিং এর নিচে বসে আছে। কেমন অদ্ভুত চেহারা, সাদা চুল, গায়ের রং অর্ধেক কালো আর অর্ধেক পুড়ে গেছে, দাঁতের কি বিভৎস অবস্থা, হাতে পায়ে নখ ডাইনিদের মতো লম্বা লম্বা কালো ময়লা, পরনে ছেঁড়া একটা শাড়ি, হাতে একটা লাঠি। আমি কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে ভেতরে গিয়ে রেডি হতে লাগলাম। একটা টপস আর জিন্স পরে উপরে স্কার্ফ গায়ে দিয়ে হালকা করে একটু সেজে পার্স নিয়ে বেরিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখি বৃদ্ধাটি কালো পুকুরের কাছে বসে বিপরীত দিকের ওই ভুতুরে বিল্ডিংটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে কিছু বলছেন আর এক হাতের তর্জনী আঙুল দিয়ে গলার কাছে ঘষছেন। হঠাৎ উনি আমার দিকে তাকালেন কেমন কেমন করে। আমি আমতা আমতা করে রিকশায় উঠে গেলাম। বুকের মধ্যে হৃৎপিণ্ড মনে হচ্ছে কেউ চেপে রেখেছে। ওই বৃদ্ধার চাহনি দেখে আমার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। কোনো মতে কয়েকটা শ্বাস নিয়ে ধীরে ধীরে পিছে তাকাতেই আমার পিলে চমকে উঠল। বৃদ্ধাটি আমার রিকশার পিছে দৌড়াচ্ছে আর হাত দিয়ে কেমন কেমন করছে। আমি জলদি রিকশাওয়ালাকে তাড়াতাড়ি চালাতে বললাম। বুক এখনো ধুকপুক করছে, মনে হচ্ছে এখনই ফেটে যাবে। কপাল বেয়ে এক বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। আমি টিস্যু দিয়ে মুছে স্বাভাবিক হয়ে বসলাম। এনজিওতে নেমে দেখি সবাই রেডি হয়ে বসে আছে। আমি খালাকেও রেডি হতে বললাম। তারপর সবাই রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে। সবাই খেলছে, আমি আর খালা গল্প করছি। ভুলবশত আমি আমার চশমাটা রেখে এসেছি, তাই একটু ঝাপসা দেখছি সবকিছু। তবু বুঝতে পারলাম খালা কেমন লজ্জা লজ্জা ভাব নিয়ে পার্কের অন্য পাশে তাকিয়ে আছেন। ব্যাপার কি খালা, তুমি এরকম লাজুক ভঙ্গিতে বসে আছো কেন? আর ওদিকে কি দেখছো? খালা হাসতে হাসতে বলল, রুহি, তুই মাথাটা পিছনে ঘুরিয়ে ওই বেঞ্চের দিকে একটু নজর দে তো, আর বল দেখি কি দেখতে পাচ্ছিস। আমি একবার খালার দিকে ব্রু কুচকে তাকিয়ে তারপর ওদিকের বেঞ্চের উপর তাকিয়ে দেখি একটা মেয়ে একটা ছেলে খুব ঘনিষ্ঠ হয়ে কি যেন করছে। একটু দূরে হওয়ায় আর চশমা না থাকায় ভালোভাবে দেখতে পাচ্ছি না। ও তার মানে খালা এইসব খুব মন দিয়ে দেখছে। আমি নাক মুখ কুচকে খালার দিকে তাকিয়ে বললাম, ও তার মানে এইসব দেখে খুব লজ্জা পাচ্ছ? আরে এই বাচ্চাদের পার্কেও এরা এইসব শুরু করে দিয়েছে, অসহ্য। তুই এসব বুঝবি না, সারাদিন শুধু লেখাপড়া টিউশনে নিয়ে থাকিস। এসব দেখে তুই শেখ, ভবিষ্যতে কাজে লাগবে। দেখ কাপড়টা কত রোমান্টিক, উফ। আমি খালার কথা শুনে একটা মুখ ভেঙচি দিয়ে বাচ্চাদের কাছে চলে গেলাম আর ভাবতে লাগলাম, আচ্ছা ওই বৃদ্ধা মহিলা আমাকে দেখে এরকম করলো কেন? ঘুরে ফিরে বাসায় এসে ফ্রেশ হয়ে 3/4 ঢিলা প্যান্ট আর গেঞ্জি পরে ছোট ফ্যানটাকে সামনে নিয়ে হা করে বাতাস খেতে লাগলাম। আজকে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতেই সময় চলে গেল। মাথা ঘুরিয়ে ঘড়িতে তাকিয়ে দেখি রাত 7টা বাজে। হাই হাই, টিউশনিতে যেতে হবে, তাও 2টা, কিন্তু এখন একটুও যেতে ইচ্ছে করছে না। ক্লান্তিতে হাত পা ছেড়ে আসছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু বিশ্রাম দরকার। মাথা ঘুরিয়ে আসছে, চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে। না, ঘুমালে চলবে না। এক লাফে উঠে আবার রেডি হতে লাগলাম। বের হয়ে রাস্তায় এসে চারপাশে একবার দৃষ্টি দিয়ে দেখলাম কোথাও ওই মহিলা আছে নাকি। না, নেই। একটা শান্তির নিঃশ্বাস ফেলে চারদিকে তাকিয়ে দেখি এখনই নির্জন হয়ে গেছে চারপাশ। থমথমে পরিবেশ, অন্ধকার হয়ে গেছে। রাস্তায় মাথার উপরে ল্যাম্পপোস্টের হলুদ লাইট জ্বলছে, একদম নির্ঝর এলাকায় পরিণত হয়েছে। কিন্তু আমার চিন্তা হচ্ছে এখন রিক্সা কোথায় পাবো? 1-2টা আসছে, কিন্তু তাতে লোকজন ভর্তি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, অবশেষে অপেক্ষার ইতি ঘটল। একটা সিএনজি পেলাম। ভেতরে অবশ্য একজন মহিলা, বাচ্চা আর একটা পুরুষ আছে, হয়তো স্বামী স্ত্রী। আমি থামতে ইশারা করলাম। সিএনজি থামলো। তারপর ভেতরে বসে থাকা পুরুষটি সামনের ড্রাইভারের পাশে গিয়ে বসলো। আমি ভেতরে গিয়ে বসলাম। সিএনজিটি গড়গড়িয়ে স্টার্ট দিল। ধীরে ধীরে শহরের ভেতরে প্রবেশ করলাম। বাহ, আমি এত রাতে কোনো দিন শহরের ভেতরে আসিনি, কারণ আমি রাতে বের হই না কোনো দিন। এখানে ভালোই মানুষের আনাগোনা আছে, দোকানপাট সবই খোলা শুরু হলো। রাতের ব্যস্ত শহরের বিকট শব্দের, গাড়ির হর্ন, গাড়ির কালো ধোঁয়া, ধুলো ময়লা যুক্ত রাস্তা। এখানে মাস্ক ছাড়া টেকা 1 সেকেন্ডও সম্ভব না।
আমি আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে নেমে গেলাম। খালা ঠিকই বলে, টিউশনি করাতে করাতে আমার জীবনটাই তেনা তেনা হয়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে আছি আর একটু পরপর চারদিকে নজর দিচ্ছি। একটা খালি রিক্সা দরকার। রাত 7টায় বের হয়েছিলাম, এখন 10টা বাজে, এখনো বাসায় পৌঁছাতে পারিনি। রিক্সা পাবো, তারপর 1 ঘন্টা পর নিজের বাসায় পৌঁছাবো। আসলে আমারই ভুল হয়ে গেছে, এত দূরে বাসা নেওয়ায় প্রচন্ড সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। একটা বিরক্তিকর শ্বাস ফেলে চোখ মুখ কুঁচকে রিক্সা খুঁজতে লাগলাম। বেশ রাত হয়ে গেল, ব্যাপারটা খারাপ হয়ে যাবে, কারণ এই নির্জন আধারেই বিভিন্ন মানুষরূপী হিংস্র জানোয়ার ঘুরে বেড়ায়। তবে একটু আগের তুলনায় এখন এই ব্যস্ত শহরটা কিছুটা নীরব হয়ে গেছে। মাঝে কয়েকটা গাড়ি আর ট্রাক শো করে চলে যাচ্ছে। দোকানপাট, শপিং মল সব বন্ধ হয়ে গেছে, কয়েকটা খোলা, তবে সেগুলো বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। আমি একটাও খালি রিক্সা বা গাড়ি পাচ্ছি না। এত রাতে আমি কোনো অপরিচিত মানুষের সাথে গাড়িতে উঠতে চাইছি না, তাই খালি রিক্সাই খুঁজছি। হঠাৎ করে প্রচন্ড বেগে বাতাস শুরু হলো। রাস্তার ধুলোবালি সব উঠছে, বিদ্যুৎও চমকাচ্ছে। মনে হচ্ছে কালকের মতো আবার বন্যা হবে। কেন জানি আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল হতে চলেছে। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 11টা বেজে এসেছে। কপালে ঘাম বেরোতে শুরু করলো, হালকা ভয় ভয় লাগছে। আরও এত বাতাসে শরীরে অদ্ভুত রকমের কাটা দিচ্ছে। চারদিকে থমথমে অন্ধকার, দূরে দূরে হালকা লাইট দেখা যাচ্ছে। রাস্তায় চলাচলরত কয়েকটা লোক আমার দিকে অদ্ভুত নজরে দেখছে। আমি আর অপেক্ষা না করে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মাথায় স্কার্ফ পেঁচিয়ে রাখলাম আর মুখে মাস্ক পরে নিলাম। যথাসম্ভব জোরে পা চালানোর চেষ্টা করছি। হঠাৎ করে একটা মোটরসাইকেল আমার সামনে থামলো। পেছনে 2 জন লোক আছে। আমি হালকা ঘাবড়ে গেলাম। ভেতরে ভেতরে ভয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। তবুও স্বাভাবিকতা বজায় রেখে দাঁড়িয়ে তাদের দিকে তীক্ষ্ণ নজরে তাকালাম। সামনের হেলমেট পরা লোকটি হেলমেটের সামনের গ্লাস উপরে উঠালো, তারপর তার বিশ্রী চোখ দিয়ে আমাকে পর্যবেক্ষণ করতে লাগলো। আমি লোকটার চোখের দিকে তাকিয়ে থমকে গেলাম। লোকটার এক চোখের মণি সাদা আর অন্যটা কালো। কেমন অদ্ভুত। আমি তাদের পাশ কাটিয়ে জোরে জোরে হাঁটতে লাগলাম। ও ম্যাডাম, কোথায় যাইতেছেন? আমাদের একটু সাহায্য কইরা যান। লোকগুলোর কথা শুনে আমার সারা হাত বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। কাঁপাকাঁপি পায়ে হালকা দাঁড়িয়ে পড়লাম। তারপর আবার হাঁটা শুরু করলে লোকগুলো একদম বাইক নিয়ে আবার আমার সামনে থামলো। আমি কোনো মতে শক্ত চোখ করে তাদের দিকে তাকালাম। আমাকে এদের সামনে দুর্বল দেখালে চলবে না। পেছনের লোকগুলো সিগারেটের দুর্গন্ধ ধোঁয়া ছেড়ে পান খাওয়া লাল দাঁত বের করে আমার দিকে তাকিয়ে একটা গা জ্বালানো হাসি দিল। তারপর বলতে লাগলো, আফা, একটু সাহায্য করেন। মোরা এই জায়গায় নতুন আইছি, সামনে একটা বাড়িতে যাইতে হইব, কিন্তু পথ চিনতে পারতেছি না। আমাকে যদি একটু কয়া দিতেন। বলে পেছনের লোকটি বাইক থেকে নেমে গেল। আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম। তারপর বলতে লাগলাম, দেখুন আমি পারবো না, আপনারা অন্য কাউকে জিজ্ঞেস করুন দয়া করে, আর আমাকে যেতে দিন। না আফা, আপনি একটু চিনাই দেন। আহেন, আপনারা আমাকে লয়া বাইকে ওঠেন, এরপর চিনাইয়া দিয়া ওই জায়গায় পৌঁছাইয়া আপনারে আমরা সারিয়া দিমু। আহেন আহেন। বলে লোকটা আমার হাত ধরলো। আমি এক ঝাড়ি মেরে হাত সরিয়ে চোখ বড় বড় করে তাকালাম। তারপর জোরে চিল্লিয়ে বললাম, এই আপনাদের সাহস তো কম না? আপনি আমার হাত ধরেছেন? আমি কতবার বললাম আমি পারবো না, অন্য কাউকে বলুন, তবুও কথা শুনছেন না। বেশি বাড়াবাড়ি করবেন না, হ্যাঁ, খারাপ হয়ে যাবে। এইবার বাইকের একদম সামনের চোখ সাদাওয়ালা লোকটা নেমে আমার দিকে তাকিয়ে বলল, এই মাগি, বেশি চিল্লাবি না, চুপচাপ কইতাছি, ল আমার লগে। বেশি টাহা দিবানে, মজাও পাবি, সহলার আগে সাইরা দিবানে। বলে সব কটা লোক বিশ্রীভাবে হাসতে লাগলো। এদিকে এদের কথা শুনে আমার এখন প্রচন্ড ভয় করছে। এদিকে আকাশের অবস্থা একদম ভালো না। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। হালকা হালকা পানির ফোঁটা আমার হাত বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ বিকট শব্দে বাজ পড়ে তীব্র বৃষ্টি শুরু হলো। আমি কাঁপাকাঁপি হাতে চারদিকে তাকাতে লাগলাম। হঠাৎ করে মাটিতে চোখ পড়লো একটা ইট। লোকগুলো আমার হাত ধরতে নিলে আমি ওই সাদা চোখী লোকটার মাথায় ইট দিয়ে সজোরে বাড়ি দিলাম। আর লোক দুইটা এগোতে নিলেই আমি দৌড়াতে শুরু করলাম।
দেশ বিদেশ নিজের জন্মভূমি ভুলে যেখানে চোখ যায় সেদিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলাম, তবুও দৌড়ে যাচ্ছি। প্রচণ্ড আতঙ্ক আর ভয় খুব ভয়ানক ভাবে গ্রাসিত করছে আমাকে। এদিকে বৃষ্টিতে ভিজে একদম একাকার অবস্থা আমার। রাস্তা বৃষ্টির ফলে হালকা পিছলা হয়ে গেছে, তাই বারবার উল্টে পড়তে পড়তে বেঁচে গেছি। পেছনে তাকিয়ে আমার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম, কারণ পেছনে ওই জানোয়ারগুলোও আসছে। আমি দৌড়াতে একটা ফার্মেসির পেছনের দিকটায় থামলাম। আশেপাশে তাকিয়ে একটা গাড়ি পার্কিং করা দেখতে পেলাম। আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে গাড়িটার পেছনের দরজা খুলে ঢুকে গেলাম। ভাগ্যিস লক করা ছিল না। কাচুমাচু হয়ে হাত পা গুটিয়ে লম্বা লম্বা শ্বাস ছাড়তে লাগলাম। ভিজে খুবই খারাপ অবস্থা। মাস্কের কারণে এতক্ষণে পুরো দম আটকে মরেই যেতাম, তাই মাস্ক খুলে শান্তির নিঃশ্বাস নিতে গেলাম। হালকা ঘাড় উঁচু করে দেখি লোকগুলো ফার্মেসির সামনে এসে আমাকে তন্ন তন্ন করে খুঁজছে। হেই, হুজ দেয়ার? কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে গাড়ির ড্রাইভিং সিটের পাশে উইন্ডোর দিকে নজর দিলাম। কাউকে দেখা যাচ্ছে, কিন্তু সিটের কারণে মুখ দেখতে পাচ্ছি না। ও মাই গড! আমার এতক্ষণে মনে হলো আমি কারো গাড়িতে উঠে বসে আছি। আমার এখন ভয় করতে লাগলো, যদি এই গাড়ির মালিক আমাকে বের করে দেয় তাহলে তো আজকে আমি শেষ। ভাবতে ভাবতেই আবার কেউ গম্ভীর কণ্ঠে হালকা চিৎকার করে বলে উঠল, হেই, কে ওখানে? বলে গাড়ির পেছনে, মানে আমি যেখানে বসে আছি সেদিকে দরজা খোলার জন্য এগিয়ে আসতে লাগলো। আমি এবার ভয় পেয়ে কোনো কিছু চিন্তা না করে গাড়ির দরজাটা খুলে ওই ব্যক্তিকে 2 হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে গড় গড় করে বলতে লাগলাম, প্লিজ একটু চুপ করুন, আমি জাস্ট একটু সময়ের জন্য বসবো, তারপর আবার বের হয়ে যাব, তাই দয়া করে চিৎকার করবেন না। বলে আমি আবার ওই লোকগুলোর দিকে তাকালাম। ওরা এই গাড়ির দিকেই তাকিয়ে আছে। এই মেয়ে, তুমি? কারো রুদ্ধ শুনে তাকিয়ে 2 হাতের দিকে তাকালাম। লোকটাকে দেখে আমার পিলে চমকে উঠল। এইটা তো উনি যে আমাকে গাড়ি ঠেলতে বলেছিল। আমি হিতাহিত শূন্য হয়ে গেছি। হেই, কোথায় হারিয়ে গেলে? তুমি এখানে কি করছো? উপস, সরি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাকে তুমি করেই বলছি, কারণ তোমাকে আমার থেকে ছোট মনে হচ্ছে। এত রাতে একা একটা মেয়ে হয়ে এই রাস্তায় ঘুরঘুর করছো, বুদ্ধিশুদ্ধি নেই নাকি? আমি লোকটার কথা শুনে চমকে তার মাথা ছেড়ে দিলাম। লোকটা সোজা হয়ে দাঁড়ালো আর নিজের কোট ঠিক করতে লাগলো। তারপর আবার আমার দিকে ব্রু কুচকে তাকালো। আমি কি বলবো বুঝতে পারছি না, আমতা আমতা করছি। হঠাৎ লোকগুলো একদম গাড়ির সামনে এসে বলতে লাগলো, এই তো মায়াডারে পাইয়া গেছি বস, এইদিকে আহেন, এই দেখেন গাড়ির ভেতরে পোলাই রইছে। বলে আমার দিকে বিশ্রী চাহনি দিয়ে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম। হাত পা থরথর করে পুনরায় কাঁপতে লাগলো। এদিকে এই ব্রিটিশটা পকেটে হাত গুজে সবার কাণ্ডকলাপ বোঝার চেষ্টা করছে। তাদের বস মানে সাদা চোখী ব্রিটিশটাকে দেখে কেমন ভয় পেয়ে গেল। আমি ওনার দিকে তাকিয়ে দেখি উনি স্বাভাবিক দৃষ্টিতেই ওই জানোয়ারগুলোর দিকে তাকিয়ে আছে। ব্যাপার কি? এই চল চল, আমাকে জলদি যাইতে হইব। লোকগুলো বলতে লাগলো, তাইলে মাইয়াডা? বস ওদের কলার ধরে কোনো মতে দৌড়ে পালালো। আমি অবাক হয়ে এখনো তাকিয়ে রইলাম। ওনাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? ভয় পেল নাকি অন্য কিছু? আমি থতমত খেয়ে দ্রুত নিচে নেমে গেলাম। তারপর কিছুটা চাপা গলায় বলতে লাগলাম, আপনাকে অনেক ধন্যবাদ, এখন আমাকে যেতে হবে। হেই, ওয়েট ওয়েট, তুমি যাবে মানে? কোথায় যাবে এই রাতে একা একা? আর তুমি তো পুরো ভিজে গেছো। তোমার কি মনে হয় এখন আমি তোমাকে এভাবে একা ছেড়ে দেব? এতটা ইরেসপন্সিবল মনে হয় আমাকে? আমি আমতা আমতা করতে লাগলাম। ভেতরে প্রচন্ড অস্বস্তি হতে লাগলো। পরনে শর্ট কামিজটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। বারবার ওড়নাটা দিয়ে গা ঢাকা দিচ্ছি। এদিকে অনেকক্ষণ ভিজে থাকায় প্রচন্ড হাড় কাঁপানো শীত আমাকে গ্রাস করলো। আমি মাথা নিচু করে বললাম, দেখুন, আমাকে একটা রিক্সা খুঁজে দিন, তাতেই অনেক সাহায্য হবে। লোকটা কিছুটা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, দেব, অবশ্যই সাহায্য করব। সবাই তো আর তোমার মতো হয় না। আমি বিস্ময় নিয়ে তাকালাম। বুঝলাম লোকটা আমাকে অপমান করছে ওই দিনের জন্য, কারণ আমি ওনার এই ইন্টারন্যাশনাল গাড়ি ঠেলে দিইনি বলে। মুহূর্তেই রাগ মাথায় চারা দিয়ে উঠতে লাগলো। তবে এখন রাগারাগি করলে নিজেরই বিপদ, তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম আর এক হাত খামচাতে লাগলাম। যাও, গাড়িতে ওঠো, আমি 1 সেকেন্ডের মধ্যে আসছি।
আমি দাঁড়িয়ে পা নাচিয়ে যাচ্ছি দেখে আবার বলল, কি হলো, যাও উঠো। আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না, আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। গো ফাস্ট। বলে চলে গেল আবার কোথায়। তখনই কানে তালা লাগানোর শব্দে বাজ পড়ল। আমি কেঁপে উঠে জলদি পেছনের সিটে উঠে বসলাম। এদিকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। বসেছি তো ঠিকই, কিন্তু গাড়ির সিট তো ভিজে যাচ্ছে। তখনই উনি এলেন। আমার দিকে সরু চোখে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর গিয়ার ঘোরাতে নিয়ে আবার থেমে আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বাইরে তাকালাম। হেই, সিট বেল্ট বাঁধো। শুনে আমি ওনার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। যাক, অন্তত মুভির মতো নিজে মাতব্বরি করে বাঁধতে আসেন। চারিদিকে পিন পতন নীরবতা, থমথমে অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। আকাশে কালো রঙের মেঘের ছোটাছুটি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর সঙ্গে হালকা গুমগুম শব্দ। আমি বাইরে জানালার কাছে মাথা দিয়ে বসে আছি। উনি চুপচাপ মনোযোগ দিয়ে ড্রাইভ করছেন আর সামনের গ্লাস দিয়ে মাঝে মাঝে প্রখর করছেন আমাকে। হঠাৎ করে ঝিরঝিরে অল্প বৃষ্টি থেকে ঝরঝর করে প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল। কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত পড়তে শুরু হলো। আমি গ্লাসটা লাগিয়ে দিয়ে আবার তাকিয়ে রইলাম। সামনে বিশাল বড় সবুজ আর সতেজ মাঠ দেখা যাচ্ছে। চারপাশে গাছপালা বেয়ে তীব্র বৃষ্টির পানি পড়তেছে। ঠান্ডাটা একটু কমেছে, কারণ উনি ওনার কোট আমাকে পরতে দিয়েছেন। আমি চাইনি নিতে, তবু ওনার জোরাজোরিতে আর ঠান্ডা বোধে নিয়ে নিলাম। ওনার কোট থেকে একটা নেশালো আর মাতাল করা পারফিউম বারবার আমার নাকে আসছে। তাতে যেন আমি কোনো ঘোরে চলে যাচ্ছি। হেই, ঘুমিয়ে পড়েছো নাকি? কোনো কথা বলছো না যে? এখনো ঠান্ডা লাগছে? আমি আলতো করে না বললাম। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। নাম কি তোমার, জানতে পারি? আমি কিছুটা অস্বস্তি বোধ নিয়ে বললাম, নূরা আহমেদ। উনি আচমকা আমার দিকে ঘুরে কিছুটা হুয়াঙ্কার দিয়ে বললেন, কি কি বলে তুমি? আরেকবার বলো। রাত 2টা। আমি রুমের ফ্যান লাইট অফ করে জানালার কাছে ফাঁক পেতে বসে আছি। যখন ওই কালা বাদুরটা আসবে তখনই খপ করে এই পলিথিনে ঢুকিয়ে ফেলবো। প্রতিদিন এইখানে এসে দাঁড়িয়ে থাকা ছুটাচ্ছি। আজকে এই বান্দরের রহস্যের সমাধান করবই করব। জানালার পাশে চেয়ার নিয়ে বসলাম। হঠাৎ মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, ওই লোকটা আমার ঠিকানা কিভাবে জানলো? আমি তো গাড়িতে উঠে আমার বাসার ঠিকানাটা বলিনি, তাহলে? আর শর্টকাটও চেনে? যা, আমি এখানে 2 বছর থেকেও জানতে পারিনি নাকি লোকটা আমাকে আগে চিনত। এছাড়া লোকটার নামও জানা হলো না। উফ, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সব দিক থেকে এত চাপ সহ্য করা অসম্ভব হয়ে যাচ্ছে। যাই হোক, মাথা থেকে সব ঝেড়ে ফেলে যেটা করতে যাচ্ছি সেটাই ফোকাস করা জরুরি। আমি শকুনের মতো চোখের দৃষ্টি করে চিতাবাঘের ন্যায় ফাঁক পেতে বসলাম। প্রায় 10 মিনিট পর চেয়ারে বসে ঝিমাচ্ছি। এখনো আসছে না কেন? হঠাৎ জানালার গ্লাসে টকটক শব্দে ধরফরিয়ে চেয়ার থেকে উঠে তাকিয়ে দেখি গ্লাসের একদম পাশে গ্রিলের সাথে বসে আমার বিছানার দিকে মাথা ঘুরিয়ে বাদুরটা বসে আছে। তবে আজকে একটু দেরি কেন? আমি পলিথিনটাকে ভালোভাবে ফুলিয়ে ধীরে ধীরে খপ করে ধরে ফেললাম বাদুরটাকে। আরে, কোনো লড়ালড়ি ঝাপাঝাপি ছাড়াই এরকম চুপচাপ বসে আছে কেন? আর এত শক্ত, মনে হচ্ছে পেটের মধ্যে লোহা জাতীয় কিছু আছে। আমি পলিথিন থেকে বের করে হাতে নিতে গেলেই বাদুরটা একটি পাকনার নিচে ঠাস করে পড়ল। কোনো কিছু পড়ার শব্দে নিচে তাকিয়ে মারাত্মকভাবে ভয় পেয়ে গেলাম। একটা চিৎকার দিয়ে হাত থেকে বাদুরটাকে ছুঁড়ে চেয়ারের উপর উঠে ঘন ঘন শ্বাস নিচ্ছি। এটা কি? বাদুর তো এমন হয় না। আর পাকনা এভাবে পড়ে গেল কিভাবে? তারপরও কোনো রক্ত বের হচ্ছে না। শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, চোখ দুটো অবশ হয়ে যাচ্ছে, পুরো শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। না না, অজ্ঞান হলে চলবে না। আমি পড়ে থাকা বাদুরটির দিকে ধীরে ধীরে নজর দিয়ে দেখি ওটার ডানার কাছে গোল গোল লাইট জ্বলছে। আর তাকিয়ে দেখতে পারলাম, চোখ বন্ধ হওয়ার আগে এইটুকুই দেখলাম যে বাদুরটি নিজে নিজেই আবার উড়ে চলে যাচ্ছে। চোখ বন্ধ হয়ে গেল। পড়ে রইল আমার নিস্তেজ দেহ। সকালে তীব্র রোদের আলো চোখে পড়ায় ধীরে ধীরে চোখ খুললাম। কোথায় আমি? মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে।
ঘাড়ে চিনচিন ব্যথা করছে, মাথা হালকা চেপে ধরে উঠে বসলাম। সামনে ফ্লোরে নজর পড়তেই কয়েকটা ছোট ছোট লোহা আর অতি ক্ষুদ্র লাল একটি লাইট দেখতে পেলাম। হঠাৎ কালকে রাতের কথা মনে পড়ে গেল। বাদুরটা কোথায়? কোথাও তো নেই, তাহলে গেল কোথায়? বাম হাতের কাছে তুলতুলে কোনো জিনিস অনুভব হতেই তাকিয়ে দেখি বাদুরটির পড়ে যাওয়া পাখনাটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি আবার প্রচন্ড ভয় পেয়ে ছিটকে 2-3 পা পেছনে সরে গেলাম। ধীরে ধীরে সামনে এগিয়ে ভয়টাকে মাথা থেকে সরিয়ে কাঁপাকাঁপি হাতে পাখনাটি হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। উপরে পাখির পালকের মতো কালো তুলতুলে থাকলেও ভেতরে প্লাস্টিক আর লোহা জাতীয় কিছু আছে। তার মানে ওটা খেলনা বাদুর ছিল। কিন্তু খেলনা বাদুর হলে তো কারো কন্ট্রোল ছাড়া উড়ে বেড়াবে না। তাহলে কি কেউ ইচ্ছে করে আমার জানলার কাছে প্রতিদিন এটা নিয়ে আসে? কিন্তু কেন? এরকম হাজার হাজার প্রশ্ন মস্তিষ্কে টকবক করছে। পুরো একটা গোলক ধাঁধা লাগছে সবকিছু। মনে হচ্ছে কোথাও ঘুরে ফিরে একটা জায়গায় সমস্ত রকমের মিল আছে, কিন্তু সেটা কি? আমি ধীরে ধীরে উঠে পাখনাটিকে আমার ড্রয়ারে রেখে দিলাম। আজকে যেহেতু শুক্রবার, তাই কলেজ বন্ধ। ঘড়িতে তাকিয়ে দেখি সকাল 9টা বেজে গেছে। আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল বাঁধতে নিয়ে ঘাড়ের কাছে লাল কারো কামড়ের দাগ চোখে পড়ল। ছোঁয়া লাগায় প্রচন্ড পরিমাণে জ্বলছে। তার মানে কালকে রাতেও আবার কেউ এসে আমার সাথে, ভাবতেই সারা শরীর গুলিয়ে উঠছে। বিকেলের দিকে সিদ্ধান্ত নিলাম যে এনজিও থেকে সব বাচ্চাদের আনবো, তাহলে আর আজকে সারাদিন একা একা থাকা লাগবে না। যেই ভাবা সেই কাজ, রেডি হয়ে বেরিয়ে গেলাম। কিন্তু একটা কথা, আমার বিল্ডিং এর গেটের আশেপাশে আর কোনো দিন এই বৃদ্ধা মহিলাকে দেখতে পাইনি। যাক ভালো। এনজিওর বাচ্চাদের নিয়ে বের হওয়ার পর হঠাৎ করেই খালা বলে উঠল, আরে তোর বাসায় যাব পরে, আগে তোর বাসার সামনে একটা ভুতুরে বাড়ি আছে না, ওখানে সবাই যাই, চল, মজা হবে। সাথে সাথে সব বাচ্চারা লাফিয়ে উঠল। হ্যাঁ, আমরা ওইখানে অ্যাডভেঞ্চারে যাব, গিয়ে দেখব কোনো ভূত আছে কি না। খালাও তালে তালে তাল মিলাতে লাগলো। কিন্তু আমার চিন্তা হচ্ছে জায়গাটা তো একদম সুবিধার না। আমি কিছুটা চিন্তিত মুখ করে খালাকে বললাম, খালা শোনো, যেতে হবে না। তোমাকে তো আমি বলেছিলাম ওখানে রাতে কি হয়। জায়গাটা নিরাপদ না, তোমাদের কোনো ক্ষতি হয়ে গেলে। খালা কোমরে হাত মুখ বাঁকিয়ে বলতে লাগলো, আরে তোদের এই রেহানা খালা থাকতে কি মনে হয় তোদের কোনো কিছু হতে দেবে? আর চিন্তা করিস না তো, চল। জীবনে একটু রোমাঞ্চকর কিছু করা দরকার, যাতে ভবিষ্যতে নাতি নাতির বলতে পারি, আরে এসব রাতে হয়, এই দিনের আলোতে তো হয় না। বলে খালার নাকের নিচে ঘামটুকু মুছে নিল। কিন্তু খালা একটু বোঝার চেষ্টা। তোর যেতে হবে না, তুই গিয়ে বই পড়, মুল্লুক কোথাকার। কি বললে? আমি মুল্লুক? এ তুই যাবি নাকি আমরা একাই চলে যাব? আমি মুখ ভেঙচি দিয়ে ট্যাক্সি ডাকতে লাগলাম। একটা পেয়েও গেলাম। সবাই তো উঠে পড়লো, কিন্তু এরা যে জেদ ধরেছে তাতে আমার প্রচন্ড ভয় করছে। ঘুরে ফিরে ওই বাড়িটাই, আর কিছু পেল না। কিরে, কি এত ভাবছিস? ওঠ। খালার কথায় আমার ধ্যান ভাঙে। গিয়ে উঠে পড়লাম, উইন্ডো সাইডের সিটে বসলাম। বাইরে তাকিয়ে দেখি বিকাল পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। চারদিকে আলো ধীরে ধীরে কমে আসছে। সন্ধ্যাও আস্তে আস্তে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। কি একটা অবস্থা! বিপদ আপদ কিছু একটা হয়ে গেলে। ট্যাক্সি থেকে নেমে সবাই ছুটলো ব্রিজের দিকে। এখান থেকে কালো পুকুরটা পেরিয়ে ওই ভূতের বাড়িতে যাওয়া যায়। খালা আর বাচ্চারা লাফালাফি ঝাপাঝাপি করতে করতে হেঁটে যাচ্ছে। এদিকে আমি সবার পেছনে ধীরে সুস্থে হাতে একটা লাঠি নিয়ে মাটিতে আঘাত করতে করতে যাচ্ছি। চারপাশে গাছপালায় গিজগিজ করছে। কয়েকটা গাছের শিকড় এমনভাবে ঝুলে আছে যেন ভুলবশত একবার ওখানে পা পড়লেই পেঁচিয়ে নিয়ে যাবে। বড় বড় তেঁতুল গাছ। ছোট থাকতে দাদির কাছে শুনেছি তেঁতুল গাছে নাকি পেতনি থাকে। সত্যি এখন দাদিকে অনেক মনে পড়ছে। দাদি বেঁচে থাকলে আরো কত ভুতুরে গল্প বলতো। কিরে, কচ্ছপের মতো হাঁটছিস কেন? জোরে আয়। আমি খালার দিকে তাকিয়ে একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে চশমাটাকে নাকের ডগা থেকে উঠিয়ে আবারও কচ্ছপের মতোই হাঁটতে লাগলাম। খালার প্রায় অনেক দূর এগিয়ে গেছে। আমি চারদিকে পর্যবেক্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছি। ভুতুরে বাড়িটা সামনেই, আর বেশি দূর নয়। যত সামনে এগোচ্ছি ততই বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। মাটিতে এত জোরে আঘাত করছি যে মাটি ছিটকে ছিটকে
2-3 হাত দূরে গিয়ে পড়ছে। আমি আনমনা হয়ে হাঁটছিলাম, হঠাৎ একটা কালো বিড়াল আমার পায়ের কাছে ছিটকে পড়ল। আমি ঘাবড়ে পায়ের দিকে তাকিয়ে হালকা ভয় পেয়ে গেলাম। বিড়ালটা হিংস্র মুখভঙ্গি করে হাতের নখগুলো দিয়ে আমার পায়ের আঙুল খামচে ধরছে। আমি বিরক্ত নিয়ে লাথি দিয়ে বিড়ালটাকে দূরে সরিয়ে দিলাম। দাদি বলেছিল কালো বিড়ালদের মধ্যে নাকি অদৃশ্য শক্তি থাকে, এটা খুবই বিপজ্জনক, কিন্তু আমি এসবে বিশ্বাসী নই। বিড়াল তো বিড়ালই। পায়ের দিকে তাকিয়ে দেখি বড় আঙুল আর একদম শেষেরটা ছিলে গেছে। উফ, বেশিক্ষণ এভাবে থাকলে ইনফেকশন হয়ে যাবে। খালাকে এখন আমার চিবে খেতে ইচ্ছে করছে। দেখো, দিব্যি নাচানাচি করছে। সবাই হাঁটতে হাঁটতে অবশেষে এই ভুতুরে বাড়িটার সামনে এসে হাজির হয়েছে। আমি তো কাঁচুমাচু হয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছি। খালা কোন সময় থেকে হাত ধরে টানাটানি করছে আর বলছে ভেতরে চল, ভেতরে চল। কিন্তু আমি যাব না, মানে যাব না। খালা এবার বিরক্ত হয়ে হাত ছেড়ে দিয়ে বলতে লাগলো, যাবি না? না। সত্যি যাবি না? ইস, বললাম তো যাব না। কতবার বললাম, শুনতে পাচ্ছ না? তোমরা ঢ্যাং ঢ্যাং করতে করতে অ্যাডভেঞ্চারে এসেছো যখন, তোমরা যাও, আমাকে টানছো কেন? আর শোনো, কোনো বিপদে পড়লে তখন আমাকে ডেকো না। কতবার করে বললাম এসো না, এসো না, যাও এখন। খালা মুখ ভাঙিয়ে বাচ্চাদের বলতে লাগলো, এই চল তো তোরা, এই মুল্লুক থাকুক এখানে। বলে খালা নায়িকা স্টাইলে ওড়না নাচিয়ে নাচিয়ে বাচ্চাদের নিয়ে চলে গেল ভেতরে। আবার মুল্লুক, উফ, মনের ভেতর ভয় ডর বলতে কিচ্ছু নেই। নিজের নেই তো নেই, বাচ্চাগুলোকেও নিজের সাথে নাচাচ্ছে। রাগে গা হাত পা জ্বলছে। এদিকে আমি লাঠি মাটির সাথে দাঁড় করিয়ে বুড়িদের স্টাইলে দাঁড়িয়ে আছি। একা একা দাঁড়িয়ে থাকতেও কেমন ভয় ভয় লাগছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 5:30 বেজে গেছে। চারপাশে অন্ধকার অন্ধকার ভাব। এখানে আগে কখনো আসিনি। ওই একটু আধটু আমার রুমের বারান্দা দিয়ে যেটুকু দেখা যায় সেটুকু, তাই হালকা একটু কৌতূহল জন্মাচ্ছে। 2টা বড় বড় বটগাছের মাঝখানে বাড়িটা। হঠাৎ বাড়িটার উঠানে চোখ পড়তে দেখলাম কালো ময়লা যুক্ত একটি চাদর ফ্লোরে বিছানো। চাদর, এখানে হয়তো কেউ থাকে, কিন্তু কে? পাগল? যদি থাকেও হয়তো একটু পরে চলে আসবে। যাই হোক, ওদিকে লাফাঙ্গা দলের কারোর বের হওয়ার নামগন্ধও পাচ্ছি না। ভেতরে আমার চুল ধরেছেন কেন? কে আপনি? কিন্তু পেছন থেকে কোনো সারা শব্দ এলো না। উল্টো সে আরো জোরে চেপে ধরলো। আমি চিৎকার করে খালাকে ডাকতে লাগলাম, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। এত জোরে ধরেছে যে চুলের গোড়া অবশ হয়ে যাচ্ছে, মাথা ঝিনঝিন করে ঘুরছে, হাত পা বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রচন্ড ভয় লাগছে। কেন এভাবে ধরলো আমাকে? আমি হাতের লাঠি দিয়ে ওই মহিলাটাকে আঘাত করতে চাইলে সে আমার হাত থেকে লাঠিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আগের থেকে দ্বিগুণ শক্ত করে চেপে ধরে সামনের দিকে পা বাড়ালো। এইদিকে আমি তীব্র ব্যথায় কাতরাচ্ছি। চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। বারবার বলছি, ছাড়ুন আমাকে, কিন্তু সেই ব্যক্তির এই বাক্যটি কান পর্যন্ত পৌঁছেছে নাকি বুঝতে পারছি না। 2 হাত দিয়ে সেই মহিলাটি আমার চুল ধরে থাকা হাত খামচে ধরলাম। ব্যথা সাইডে রেখে তীব্র ক্ষোভ নিয়ে বলতে লাগলাম, এই বুড়ি, ছাড় আমাকে। কি চাস তুই? চুল ধরেছিস কেন? উফ! মহিলাটির এইবার 2 হাত দিয়ে আমার সম্পূর্ণ চুল নিজের হাতে পেঁচিয়ে জোরে জোরে পায়ের কদম ফেলতে লাগলো। আমি মহিলাটিকে থামানোর জন্য পায়ের হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়লাম আর চিৎকার করে কাঁদতে লাগলাম। মাথায় প্রচণ্ড ব্যথা করছে। চিল্লাতে চিল্লাতে গলা থেকে আর আওয়াজ বের হচ্ছে না, গলা ভেঙে গেছে। ছাড়ুন আমাকে, কি চান আপনি? মহিলাটির শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে। এতে আমার ভেতরে থেকে সব উল্টে বের হয়ে আসতে চাচ্ছে। মাটিতে গড়াগড়ি খাচ্ছি আর নিজের চুল ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ছি। মহিলাটি সেই অবস্থাতেই আমাকে টেনে হিঁচড়ে সামনে একদম গভীর জঙ্গলে প্রবেশ করছে। আর পেছন থেকে আমার চিৎকার, কান্না, লাথি, খামচি সব ওই মহিলাকে অনবরত দিয়েই যাচ্ছি, কিন্তু তার কিছুতেই কিছু হচ্ছে না। হঠাৎ উনি একটা জায়গায় এসে থেমে গেলেন। আমি চুল ছাড়াতে ছাড়াতে চারপাশে চোখ বুলিয়ে দেখি একদম গভীর থেকে গভীরতর জঙ্গলে আমাকে এনে ফেলেছে। চারদিকে অন্ধকার, সন্ধ্যা থেকে রাতে পরিণত হয়েছে জেনে।
গাছপালার চারপাশে গিজগিজ করছে, মাটি স্যাঁতস্যাঁতে ভেজা, সেগুলোর উপর দিয়ে কেঁচো, ছোট ছোট সাপ দৌড়ে মাটির ভেতরে প্রবেশ করছে। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে এসব দেখে। একদম আমার পাশেই একটা বড় মাপের সাপের খোলস দেখতে পেলাম। কি করব এখন? কোথায় নিয়ে এসেছে আমাকে? নিজেকে এখন অনুভূতিহীন লাগছে। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। আমি বসা অবস্থাতেই আচমকা মহিলাটি আমাকে টেনে নিজের সামনে নিয়ে একটি খোঁড়া কবরস্থানের দিকে মুখ করে ধাক্কা মেরে ফেললো। আমি ছিটকে ওই কবরের সাইডে পড়ে গেলাম। কবরের দিকে নজর পড়তেই একটি বিশ্রী পচে যাওয়া কঙ্কাল দেখতে পেলাম। সেটার উপরে মাছিরা ভো ভো করে ঘুরছে। দেখে সারা মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। পুরো শরীর ছেড়ে আসতে হলো। মাথা ঘুরে উঠে চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। মুখের উপরে কারো পানির ছিটায় ধীরে ধীরে চোখ খুললাম। ঝাপসা ঝাপসা চোখে সামনে খালাকে বোতল হাতে উপস্থিত অবস্থায় দেখা যাচ্ছে। হাতে কানে অল্প অল্প শব্দ আসছে। খালা জোরে জোরে বলছে, এই রুহি, ওঠ। এভাবে জ্ঞান হারালি কেন? কি হয়েছিল? আমি কোনো মতে শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলাম। চুলের গোড়া প্রচণ্ড ব্যথা করছে। হঠাৎ ওই কবরস্থানের কথা মনে পড়তে শিউরে উঠলাম। হাত কাঁপতে লাগলো। খালা পুনরায় চিন্তিত মুখে প্রশ্ন করলেন, কিরে, কাঁপছিস কেন? আবার শরীর খারাপ লাগছে দেখি, কই দেখি। বলে খালা আমার কপালে আর গলায় হাত ছোঁয়ালো আর কেঁপে উঠে চোখ মুখ কুচকে বলল, এই, তোর তো সরাসরি জ্বরে পুড়ে যাচ্ছে। হঠাৎ জ্বর উঠলো কেন? আমরা সবাই বেরিয়ে তোকে এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, এভাবে জ্ঞান হারিয়ে গিয়েছিলি কেন? ভয় পেয়েছিলি? আসলে আমারই ভুল হয়েছে তোকে এভাবে জোর করে নিয়ে যাওয়াটা। ক্ষমা করে দে মা। বলে খালা অনুতপ্ত হতে লাগলো নিজের এই কর্মের জন্য। আমি অবাক হয়ে দুর্বল দৃষ্টিতে তাকালাম খালার দিকে। আমি তো জঙ্গলে জ্ঞান হারিয়েছিলাম, তাহলে আমাকে খালা বেরিয়ে দেখলো কিভাবে? তাহলে আমি যেখানে দাঁড়ানো ছিলাম সেইখানে খালারা আমাকে অজ্ঞান হওয়া অবস্থায় দেখেছে। কিন্তু কিভাবে সম্ভব এটা? আর ওই মহিলা আমাকে ওইখানে কেন নিয়েছিল? নাকি এটা আমার ইলিউশন? কিন্তু আমার চুলের গোড়ায় যে ব্যথা করছে, না, এটা মিথ্যা নয়। আমি খালাকে কাঁপাকাঁপি হাতে তার দুই বাহু ধরে প্রশ্ন করলাম, তো তোমরা আমাকে কোথায় পেয়েছো? আরে, এই তুই যেখানে দাঁড়িয়েছিলি সেখানেই তো তোকে পেয়েছি। কিন্তু কেন? কিন্তু আমি তো জঙ্গলে জ্ঞান হারিয়েছিলাম, আর একটা পাগল মহিলা আমাকে নিয়ে গিয়েছিল টেনে। কি বাজে বকছিস এসব? জ্বরে পাগল হয়ে গেছিস একদম? দাঁড়া, আমি জলপট্টি নিয়ে আসি। তুই শুয়ে থাক, উঠবি না কিন্তু একদম। বলে আমার দু হাত ছাড়িয়ে উঠে গেল খালা। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। প্রচন্ড পরিমাণে দুর্বল লাগছে। কথা বা নড়াচড়া করার শক্তি পাচ্ছি না। কিন্তু মনে এক গাদা প্রশ্ন বলি রয়েই গেল। হঠাৎ নিজের হাতের দিকে নজর পড়তেই কিছুটা অবাক হলাম। আমার ঘড়িটা উধাও, হয়তো ওইখানে কোথাও পড়ে গেছে। এখনো প্রচন্ড ভয় লাগছে। নিজের পাশে কাউকে প্রয়োজন খুব করে, না হলে এইভাবে আমি রাত্রে একা একা থাকতে পারবো না। ভয়তে হয়তো হার্ট অ্যাটাক করে মরেও যেতে পারি। আমি মাথা চেপে ধরে আবার শুয়ে পড়লাম। এই মুহূর্তে ভীষণ হাড় কাঁপানো শীত আমাকে জেঁকে ধরেছে। কাচুমাচু হয়ে শুয়ে পড়লাম। আমি আমার রুমেই আছি। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। আমার পুরো রুমে শুধু টেবিল ল্যাম্পটি হালকা হালকা হলদেটে আলো ছড়িয়ে দিচ্ছে। ঘড়ির টিকটক আওয়াজ। সারা রুম জুড়ে নীরবতা। মাথার উপরে মাঝারি গতিতে ফ্যান চলছে। শীতে এখন আমার নিচের দাঁতের পাটি উপরের পাটির সাথে বাড়ি খাচ্ছে। কটকট করে শব্দ হচ্ছে। আমার জীবনটা যে পুরো রহস্যময় হয়ে গেল। কি হচ্ছে আমার সাথে এসব? আমি জঙ্গলে জ্ঞান হারিয়ে কি উড়ে উড়ে আবার নিজের জায়গায় ফেরত এসেছি নাকি? নইলে কে আনবে? ওই মহিলা নয় তো? আচ্ছা, ওই বুড়ি আমার পিছে কেন এভাবে আঠার মতো লেগে আছে? উনি কি আমার কাছে কোনোভাবে সাহায্য চাইছেন? কিন্তু কোথাও একটা কিন্তু রয়েই যাচ্ছে। দেখি দেখি, কপালে জলপট্টি দিয়ে দিই। বলে খালা কপালে পট্টি দিয়ে দিল। খালা, বাচ্চারা কোথায়? ওদের সবাইকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা খালা, আজকে প্লিজ আমার সাথে থাকবে রাতটা? খালা আমার মাথায় হাত বুলিয়ে বলল,
হ্যাঁ, এর জন্যই এত সময় আছি। তুই ঘুমা, চিন্তা করিস না। আজ রাতে আমি থাকবো তোর সাথে। আচ্ছা, তুই কি কোনো কিছু থেকে ভয় পেয়েছিলি? নাহলে হঠাৎ জ্বর উঠলো আর জ্ঞান হারালি কেন? আমি কিছুই বলছি না, চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছি শুধু। খালার আর কোনো প্রশ্ন করলো না, চুপচাপ মাথায় হাত বোলাতে লাগলো। আমি এক সময় ঘুমিয়ে পড়লাম। গভীর রাত, 3টা বাজে। আমি শান্তিতে ঘুমাতে পারছি না, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রুমের নিভি নিভি আলো, বাইরে থেকে হালকা পাতলা শীতল বাতাস বইছে। সারা রুম জুড়ে নিস্তব্ধতা। আমি ভাঙা ভাঙা ঘুমাচ্ছি। পাশে খালা বেঘোরে নাক ডেকে ঘুমিয়ে চলেছে। নড়াচড়া করা মাথা থেকে জলপট্টিটা নিচে পড়ে গেল। আমি প্রচণ্ড দুর্বল শরীর নিয়ে চোখ খুলতে পারছি না, তাই পুনরায় চোখ বন্ধ করে গায়ে কম্বল চেপে কাত হয়ে শুয়ে রইলাম। হঠাৎ মনে হলো কেউ বারান্দার গ্লাসটা সরাচ্ছে। আমি পিট পিট করে চোখ খুলে তাকিয়ে দেখি কেউ ধীরে ধীরে পা টিপে আমার রুমে প্রবেশ করছে। আমি ঘাবড়ে গেলাম। নড়াচড়া বন্ধ করে খালাকে এক হাত দিয়ে ধীরে ধীরে ধাক্কাতে লাগলাম। এই অন্ধকারের অবয়বটি খুবই সপ্তপর্ণভাবে এগিয়ে আসছে, বিন্দুমাত্র শব্দ হচ্ছে না। তাহলে এইটা কি সেই লোকটি যে প্রতি রাতে আমার রুমে এসে নিজের লালসা কামনা মিটিয়ে যায়? হঠাৎ মস্তিষ্ক একটা কথা বলতে লাগলো যে এটাই সুযোগ একে হাতে নাতে ধরার। আমি চুপচাপ শুয়ে থেকে চোখ হালকা খোলা রেখে তার পরবর্তী কাজের জন্য অপেক্ষা করতে লাগলাম। লোকটি এখন একদম আমার সন্নিকটে, তার শ্বাস প্রশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। সে একদম কাছে এসে হাঁটু ভাঁজ করে আমার মুখের কাছে নিজের মুখ নিয়ে নিঃশব্দে হেসে দিল। চোখ বন্ধ করা অবস্থাতেই অনুভব করতে লাগলাম গালে কারো হাতের ছোঁয়া পেয়ে শিউরে উঠলাম। লোকটা আমার গাল হাতড়ে ধীরে ধীরে গলার কাছে আসতে লাগলো। আমি শক্ত হয়ে বসে আছি, হৃদস্পন্দন থেমে থেমে চলছে। হাত মুঠ করে দাঁতের দাঁত চেপে সহ্য করে চলেছি। লোকটা নিজের ঠোঁট দিয়ে আমার গাল চাটতে লাগলো। আচমকায় আমার সারা শরীর ঘৃণায় গুলিয়ে উঠল। লোকটি আমার বুকের উপর থেকে কম্বল সরাতে নিলেই আমি থপ করে চোখ খুললাম। নিজের বাম হাতের ধারালো আর বড় বড় নখ দিয়ে তার হাতটি খামচে ধরলাম। লোকটি কিছুটা না অনেকটাই ঘাবড়ে গেল। হয়তো এরকম আশা করেনি। আমি শোয়া থেকে উঠে যেই না লাইটটা জ্বালাতে যাব, তখনই লোকটি আমাকে ঘুরিয়ে কাছে নিয়ে গলার কাছে ধারালো জাতীয় কিছু চেপে উঠল। আমি ভয় চিৎকার করতে নিলেই আমার মুখ চেপে ধরলো। আমি লোকটির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেই চলেছি। আরও কিছু সময় এভাবে থাকলে হয়তো দম আটকে মারা যাব। আচমকা লোকটি আমাকে ছুঁড়ে ফেলে দৌড়ে বারান্দার গ্রিল দিয়ে লাফ দিল। আমি কাশতে কাশতে বারান্দায় গিয়ে লোকটিকে ভালোভাবে পরখ করলাম। এ তো সেই অবয়বটি। মাথায় হুডিওয়ালা কালো জ্যাকেট আর কালো প্যান্ট, সাইজে অনেকটা লম্বা। ব্যাকসাইড থেকে কিছুটা অপরিচিত লাগছে, কিন্তু মনে করতে পারছি না। যা ধরতে পারলাম না। অবশ্য কোনো পুরুষের শক্তির কাছে আমার শক্তি কিছুই না। ভেতরে গিয়ে দেখি খালা এখনো ঘুম। আসলে সব কিছু এত নিঃশব্দে হয়েছে যে কিছু টের পাওয়ার কথাই না। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। টেবিলের কাছে যেতে নিলেই পায়ের কাছে কিছুটা গুতা খেলাম। নিচে তাকিয়ে একটা ক্ষুদ্র ইয়াররিং চোখে পড়ল। লোকটা আবার কানের রিংও পরে, এক কানের জন্য। হাতে নিয়ে ড্রয়ারে রেখে দিলাম। এরপর এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লাম। জ্বর কিছুটা কমেছে। আষাঢ় শ্রাবণ মাসের এই বর্ষাকালের আমেজ এখনো যায়নি, কিন্তু মাস প্রায় শেষ হয়ে এসেছে। মাঝে মাঝেই গগন কাঁপিয়ে বৃষ্টি শুরু হয়, কিন্তু আজ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না। কড়া রোদ ছিল এই কয়েকদিন। তবে আজকের আবহাওয়া বলে দিচ্ছে ধুম বৃষ্টি নামবে এবার। আকাশে ঘন কালো মেঘের আনাগোনা তো আছেই, সাথে তীব্র বাতাস। যে কোনো সময়ে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই আবহাওয়ায় আমি বারান্দায় বসে উপভোগ করছি। খালা প্রায় ভোর 6টায় চলে গেছে। আজকে কলেজে যেতে হবে। কালকে রাতের পর থেকে মন মেজাজ একদমই ভালো না, কিন্তু এইভাবে তো জীবন চলবে না। এই মাসে বাড়ি ভাড়া দিতে হবে। ভোরে খালা আমাকে জোর করে উঠিয়ে ভাত খাইয়ে ওষুধ গিলিয়ে তারপর গেছে, আর পই পই করে কতগুলো আদেশ উপদেশ দিয়ে গেছে। আমি দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেলাম। কালকে ঘড়ি সহ চশমাটাকেও হারিয়ে এসেছি। উফ, বিরক্তিকর পরিস্থিতি একটা। নিজের ছোট রান্নাঘরে গিয়ে এক মগ কফি নিয়ে টেবিলে বসলাম।
ছোট ছোট 2টা রুম নিয়ে ভাড়া থাকি। ছোট্ট একটা রান্নাঘর, বেডরুমের সাথে বাথরুম আর ছোটখাটো একটা বারান্দা। বিল্ডিংটা দোতলার, নিচে একটা ফ্যামিলি থাকে। আপাতত ছাদটাকে অনেক মিস করছি। কতদিন হয়ে গেল একটু ছাদে যাওয়া হয় না। এই বিল্ডিংয়ের পাশে একটা আম গাছ আছে, তো কয়েকদিন ধরেই কলেজ থেকে আসার সময় ওই গাছের বড় পাকা পাকা আম নজরে পড়ে। সত্যি কথা বলতে প্রতিদিন মন চায় ছাদে গিয়ে কয়েকটা পেরে নিয়ে আসি, কারণ ছাদের সাথে গাছটা একদম হেলান দিয়ে দাঁড়ানো। হঠাৎ ব্রিটিশটার কথা মনে পড়লো। বেটা আমার চশমা ভেঙে একটা সরিও বলেনি, তবে ওই দিন রাস্তায় ওই জানোয়ারগুলোর কাছ থেকে আমাকে বাঁচিয়েছে। এইসব ভাবছি আর গরম ধোয়া ওঠা কফিতে চুমুক দিচ্ছি। হঠাৎ ঘড়িতে চোখ পড়তেই উঠে গেলাম। কলেজ যাওয়ার উদ্দেশ্যে রেডি হতে লাগলাম। একটা হলুদ রঙের লং কুর্তি আর নিচে ব্ল্যাক জিন্স পরে গলার স্কার্ফ পেঁচিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। আজকে আবার চশমা কিনতে হবে। এই ছাতার চশমা কিনতে কিনতেই ফকির হয়ে যাওয়া লাগবে। লাঞ্চ ব্রেক চলছে এখন। সবাইকে নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি। এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে রিহা আর উষা কথা বলছে। যেহেতু কলেজের সাথে ভার্সিটিও আছে, সেহেতু আজকে নাকি অনার্সের একটা খুবই হ্যান্ডসাম ছেলে ভর্তি হয়েছে, তাই উষা আর রিহা সেটা নিয়েই কথা বলছে। আমি আর তীব্র, সৌরভ নীরব দর্শক হয়ে শুনছি। আমাদের আশেপাশে আরো অনেক স্টুডেন্ট আছে। আমি না জাস্ট ফিদা হয়ে গেছি ছেলেটার হাঁটার স্টাইল দেখে। দেখ, কেউ নজর দিবে না, ও শুধু আমার ক্রাশ। ইস, তোর আগে আমি ওকে দেখছি, তো এই চিকনা আমার, ওর সাথে শুধু আমাকেই মানায়। আর এই বারোবাতারি, তুই আগে কয়টা ছেলেকে দেখে ক্রাশ খেয়েছিস? এইটা নিয়ে মনে হয় 50 নাম্বার হলো। ছি না, আরগুলো শুধু ক্রাশ ছিল। এটা আমার জামাই। আর তুই যদি আমার সতীন হতে চাস না, তাইলে তোর পিঠের ছাল আমি উঠাবো, শয়তান। এই তুই গাইস স্টপ ইট। তোর কি পাগল? একটা ছেলেকে নিয়ে তোরা এইভাবে ঝগড়া করছিস কেন? এত যখন পুতুল পুতুল করার ইচ্ছা, তো চল ওই বান্দরের সাথে তোদের দেখা করিয়ে দেই। না না, থাক, এত দরকার নেই। ও বাবা, কেন কেন? দরকার আছে তো। যা দেখা করে আয়, সাথে বিয়ের প্রপোজালটাও দিয়ে আয়। না রে বাবা, ছেলেটা নাকি প্রচন্ড বদরাগী। এই কলিজা নিয়ে প্রেম করতে নেমেছিস? দূর সর যা। সবাই দুইজনের কাণ্ড দেখে হাসছে। রিহা জুস খাচ্ছিল। তীব্র পেট ফাটা হাসি দেখে অর্ধেক জুস তীব্রর মাথায় ঢেলে দিয়ে হাসতে হাসতে ভো দৌড়। তীব্র রেগে বোম হয়ে রিয়ার পেছনে দৌড় লাগালো ওকে ধরার জন্য। এদিকে এদের কাণ্ড দেখে উষা হাসতে হাসতে উল্টিয়ে পড়ছে। আমি মুচকি হেসে সৌরভকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সৌরভ, রিজু কোথায়? ওকে কোথাও দেখছি না যে। আরে ওর দেখা পাবি কি করে? ও তো এখন প্রেমে পড়ে খুব মারাত্মকভাবে হাবুডুবু খাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। দোয়া করি খুব শীঘ্রই যেন একটা বিয়ের দাওয়াত পাই। হঠাৎ কোথা থেকে একটি ছেলে উদয় হয়ে সৌরভ আর উষার উদ্দেশ্যে বলতে লাগলো, এই প্রিন্সিপাল তোমাদের দুইজনকে ওনার কেবিনে ডাকছে। বলে চলে গেল ছেলেটি। সৌরভ আর উষা আমাকে বিদায় জানিয়ে চলে গেল। আমি চারপাশ দেখতে লাগলাম। আকাশের কালো মেঘগুলো গুনগুন করে ডাকছে। ফোনের ডিসপ্লের দিকে তাকিয়ে দেখি দুপুর 12টা। এখনো আরো 10 মিনিট বাকি আছে লাঞ্চ ব্রেক শেষ হওয়ার। আমি আর কি করব ভেবে কানে ইয়ারফোন গুজে চোখ বন্ধ করে নিজের সবচেয়ে ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং এর গান শুনতে লাগলাম। থোড়ি জগা দে দে মুঝে তেরে পাস কहीं रह जाऊं मैं, थोड़ी जगह दे दे मुझे तेरे पास कहीं रह जाऊं मैं, अपनी खुशी दे के मैं तुझे तेरा दर्द जुदाऊं मैं, मिला जो तू यहाँ मुझे। হঠাৎ টেবিলে কারো আঙুলের টকটক আওয়াজে আমি বিরক্তি সহকারে ব্রু কুঁচকে ফেললাম। এত রোমান্টিক একটা পয়েন্টে এরকম ডিস্টার্বে খুবই রাগ উঠেছে আমার। তবু কান থেকে ইয়ারফোন খুলে কপালে ভাঁজ ফেলে মাথা তুললাম। তাকিয়ে হালকা অবাক হলাম।
আমার মুখোমুখি একজন ছেলে মাস্ক পরে দাঁড়ানো, পরনে লাল টি শার্ট, নিচে ব্ল্যাক জিন্স, হোয়াইট ক্যাটস, চুলগুলো খুবই স্টাইল করে সেট করা, কপালের উপর কয়েকটা চুল উড়ে বেড়াচ্ছে, জিম করা বডি, দুটি ফুলো পেশিবহুল হাতে একটা কোবরা ট্যাটু করা, পিঠে ব্যাগ, খুবই স্টাইল মেরে আমার সামনে দাঁড়িয়ে আছে সে। শারীরিক গড়ন দেখে হালকা পরিচিত কারো কথা মনে পড়ছে, কিন্তু ঠিক মনে করে উঠতে পারছি না। উষা আর রিহা বর্ণনা অনুযায়ী একেই আমার ওই নতুন ভর্তি হওয়া ছেলে মনে হচ্ছে। যাক, তাতে আমার কি। ছেলেটি হালকা ঝুঁকে বলল, বসতে পারি? আমি কিছুটা চমকে মাথা হালকা পিছিয়ে নিয়ে ছোট্ট করে জি থ্যাঙ্কস বলে ছেলেটি বসে পড়ল। আমি ইয়ারফোন ব্যাগে ঢুকিয়ে মাথা হালকা নুইয়ে প্রশ্ন করলাম, ঠিক চিনলাম না আপনাকে। ছেলেটি হালকা নড়ে চড়ে মাস্ক ঠিক করে বলল, পরিচিত হওয়ার জন্যই তো এসেছি, মিস হোয়াট এভার। বলে ছেলেটি আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ছেলেটির তাকানোতে বেশ অস্বস্তি বোধ হতে লাগলো। ছেলেটি চেয়ার দুই হাত দিয়ে হালকা সামনে এনে এক হাত আমার দিকে বাড়িয়ে বলল, আমি রিদ্রিশ, অ্যান্ড ইউ? আমি হালকা গুটিয়ে চোখ দুটো টেবিলেই সীমাবদ্ধ রেখে হাত না মেলিয়ে বললাম, রুহি। ছেলেটি হাত সরিয়ে মাথা চুলকাতে লাগলো, তারপর বলল, নাইস নেম তো মিস রুহি। আপনি কোন ইয়ারে? ইন্টার সেকেন্ড ইয়ার। ও আই সি, পিচ্ছি। কি বললেন আপনি আমাকে? নাথিং। আমি নতুন এই ভার্সিটিতে, কাউকে ঠিকভাবে চিনি না, তবে তোমাকে একটু চেনা চেনা লাগলো, তাই তোমার কাছে বসলাম, ডোন্ট মাইন্ড। ছেলেটি ব্যাগটাকে টেবিলের উপর ঠাস করে আমার দুই হাতের উপর ফেলে আমি লাফ দিয়ে হাত দুটোকে সরিয়ে দলতে লাগলাম। হয়তো ভুলবশত দিয়ে ফেলেছে। সে হাত দুইটা মাথার পেছন দিকে নিয়ে আকাশের দিকে মুখ করে বলল, আজকে ওয়েদারটা অনেক সেট, রাইট? আমি দৃষ্টি এদিক ওদিক চলমান রেখে হালকা বিরক্তি নিয়ে একবার আর চোখে তাকিয়ে তারপর বললাম, আচ্ছা, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি কি দেখতে এতটাই খারাপ? না। তাহলে? আচ্ছা, তুমি চশমা পরতে, তাই না? আমি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালাম। বুঝলেন কিভাবে? ছেলেটি বিনোদনমূলক হাসি দিয়ে বলল, তাহলে আমার কথাই ঠিক। আসলে যারা অলওয়েজ চশমা পরে তাদের চোখ হালকা ফোলা ফোলা থাকে, চশমা না পরলে সেটা দেখতে পাওয়া যায়। আমি মুখ বাঁকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। অলরেডি লাঞ্চ ব্রেক শেষ। দেখুন, আমাদের লাঞ্চ ব্রেক শেষ, এখন আমাকে উঠতে হবে বলে ছেলেটিকে কিছু বলতে না দিয়ে হর করে হেঁটে চলে আসলাম ক্লাসে। এর ফালতু কথা শোনার ইচ্ছে আমার নেই। ক্লাস শেষে সবাইকে বিদায় জানিয়ে গেটের বাইরে চলে এলাম। তারপর পেছন ফিরে তাকাতেই আমি চমকে গেলাম। হার্টবিট ফাস্ট হতে লাগলো, কারণ আমার সামনে স্বয়ং ইংরেজ মানে ব্রিটিশটা গাড়িতে হেলান দিয়ে শাহরুখ খানওয়ালা পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা হোয়াইট ডেনিম জিন্স, উপরে স্কাই কালারের একটা শার্ট, চোখে সানগ্লাস, মাথায় হেয়ার ক্যাপ, দেখতে খুবই সুন্দর লাগছে। আমি একটা মুখ ভেঙচি দিলাম। আশেপাশে তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে ড্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, কেউ আবার ফ্লাইং কিস ছুঁড়ে মারছে। অসহ্য। তবে হঠাৎ এইখানে আছে হয়তো কোনো গার্লফ্রেন্ড। বেটা এমন ভাব নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে যে আমি তার সামনে একটা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছি, সেটা তার চোখেই পড়ছে না। ঢং। আমি ব্যাগ নিয়ে রাস্তার ওপারে পার হতে নিলেই কেউ হাত ধরে আমাকে আবার রাস্তার এপারে আনলো। আমি বিরক্তি নিয়ে তাকিয়ে দেখি আবার ওই ব্রিটিশটা। আরে, আমাকে একটু শান্তিতে রাস্তাতে হাঁটা চলাও করতে দেবে না নাকি? ইংরেজটা চোখ থেকে সানগ্লাসটা সরিয়ে আমার দিকে তাকিয়ে একটা ছোটখাটো হাসি দিয়ে জিজ্ঞেস করলো, হেই নুরি পাথর, হোয়াটসঅ্যাপ? নাথিং আপ টু সে। আপনি এখানে কেন? ওই যে আমার ঋণের কথা মনে আছে, সেটা তোমার কাছ থেকে শোধ নিতে এসেছি। শুনলাম তুমি নাকি এই ভার্সিটিতে পড়ো, তাই চলে আসলাম। কিন্তু আপনি কিভাবে জানলেন, মানে শুনলেন আমি এখানে পড়ি? তখনই ইংরেজটার পেছন থেকে কানে ব্লুটুথ গোজা একটা ছেলে বলল, স্যারকে সব খবর আমি এনে দিই ম্যাম, আপনারটাও। তখনই ব্রিটিশটা ধমক দিয়ে চুপ করিয়ে দিল। তোমাকে আমাদের মাঝখানে থার্ড পারসন হয়ে কথা বলতে আমি নিষেধ করেছিলাম, সো মুখ বন্ধ। ওকে স্যার। আবার আর কথা বলল না ছেলেটি, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি বিরক্তি নিয়ে বললাম,
আপনি শুধু শুধু ওনাকে বকছেন কেন? কেন? দরদ উতলে পড়ছে? তোমাকে এত কিছু বুঝতে হবে না। ও ওয়েট, তোমার জন্য একটা জিনিস এনেছি। বলে গাড়ির ভেতর থেকে একটা গিফট প্যাকেট আমার সামনে ধরলো। আমি হাঁ করে তাকালাম। কি হলো, ধরো। কেন ধরবো? কি আছে ওইটার মধ্যে? তোমার চশমা ভাঙার জন্য কিছু জিনিস, খুললেই বুঝতে পারবে। আশা করি তোমাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। নাও। বলে জোর করে আমার হাতে ধরিয়ে দিল। আমি কিছুটা শকের মধ্যেই আছি। উনি শার্টের কয়েকটা বোতাম খুলে আমার পেছনে একবার তাকিয়ে বলল, হেই চলো, গাড়িতে ওঠো, অনেক গরম পড়েছে। মানে কি, গাড়িতে উঠবো কেন? আরে আমার ঋণগুলো তোমার কাছ থেকে শোধ নিতে হবে না? উঠো, বড্ড বেশি পকপক করছো তুমি। বলে আমার পেছন থেকে আবার একবার তীক্ষ্ণ চোখে তাকিয়ে তারপর আমার হাত ধরে জোর করে গাড়িতে ঢুকিয়ে দিল। আমি কিছু বলতে নিলে আমার মুখে নিজের ডান হাত চেপে তারপর ড্রাইভিং সিটে বসিয়ে বলল, হেই চুপ চুপ, বেশি কথা বলবে না। আগে এখান থেকে চলো, তোমার জন্য জায়গাটা এই মুহূর্তে নিরাপদ নয়। আমি তার হাতটা মুখ থেকে সরিয়ে আমি বললাম, নিরাপদ নয় মানে কি? উনি বারবার আমার কলেজের গেটের দিকে দেখছেন। কপালের রগগুলো ফুলে উঠেছে। ফর্সা ঝলমলে মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। দেখে তো মনে হচ্ছে ভেতরে ভেতরে রাগে অ্যাটম বোম হচ্ছেন। কিন্তু আমার সাথে এত হাস্যোজ্জ্বল হয়ে কিভাবে কথা বলছেন? আমি ওনার দৃষ্টি লক্ষ্য করে গেটের দিকে তাকিয়ে দেখি রিদ্রিস মানে আজকের নতুন পাতানো ছেলেটা আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে। ব্রিটিশটার মুখে একটা বাঁকা হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিল। মানে কি বুঝলাম না একদম। আচ্ছা আপনি, কথাটা বলার আগেই উনি সামনের প্যাকেট থেকে একটা মার্শম্যালো আমার মুখে পুরে দিলেন। মুখটা দয়া করে বন্ধ করো, এত বেশি কথা বলতে হয় না, এতে ক্ষুধা বেশি লাগে। আমি খেতে খেতে ওনার দিকে তাকালাম। উনি মনোযোগ দিয়ে ড্রাইভ করছেন। হঠাৎ আমার একটা কিছু মনে পড়তেই তাড়াতাড়ি চকলেটটা গিলে বলতে লাগলাম, আপনার সাথে যে লোকটা এসেছিল সে কোথায়? উনি কিছুটা সময় চিন্তা করে কপালে হাত দিয়ে বলতে লাগলেন, ওহ ড্যাম ইট, একটু আগে মনে করতে পারলে না? শিট ম্যান। বলে গাড়ি থামিয়ে আবার ব্যাক করতে লাগলেন। আমি গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখি লোকটা দৌড়ে দৌড়ে আসছে আর চিৎকার করে বলছে, স্যার আমাকে নিয়ে যান, স্যার গাড়ি থামান। উনি একদম গাড়ির পেছনে নিয়ে লোকটাকে সামনে গাড়ির দাঁড় করিয়ে বললেন, হেই ওঠো গাধা। লোকটা মুখ ফুলিয়ে হাতের ট্যাপটা আর কানের ব্লুটুথটা ঠিক করতে করতে পেছনের সিটে বসে গেলেন। ইংরেজটা আবার গাড়ি স্টার্ট দিল। আমি ব্রু কুচকে ওনার দিকে একবার তাকিয়ে তারপর জানলার বাইরে দিকে তাকালাম। মেঘ সরে গিয়ে সূর্যের একটু দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু পরক্ষণেই আবার এই ঘন কালো মেঘ সূর্যের আলোকে পৃথিবীতে পড়তে দিচ্ছে না। পরিবেশটা আপাতত শান্ত আছে। হেই নড়ি পাথর, জিজ্ঞেস করবে না তুমি কি করলে আমার ঋণ শোধ হবে? আমি কপাল কুচকে দুহাত বুকে ভাঁজ করে ওনার দিকে তাকালাম। লোকটাকে তো আচ্ছা কি বলবো, অসহ্যকর। কিভাবে নিজে যেচে এসে নিজের ঋণ শোধ নিচ্ছে। পুরো জীবনে মনে হয় ওই একটা সাহায্য করেই উল্টে ফেলেছে। আমি সামনের দিকে তাকিয়ে বললাম, জি বলুন, কি করলে আপনার ঋণ শোধ হবে? তাহলে শোনো, তোমার বাসায় আমাকে নিয়ে যেতে হবে, বুঝলে? তাহলে শোধ হয়ে যাবে। দেখো কত সহজ কাজ দিলাম, কত ভালো আমি। আমি এই কথা শুনে ছিটকে ওনার দিকে তাকালাম। বাসায় নিয়ে যাব মানে? কি বলতে চাই এই পাগল? পেছনের লোকটা মুচকি মুচকি হাসছে। উনি আমার এরকম রিয়াকশন দেখে ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন যে, কি হয়েছে? দেখো নড়ি পাথর, তুমি কিন্তু আবার আমাকে উল্টো মানুষ ভাবছো। আমি দোটানায় পড়ে ছটফট করছি। দেখুন, অন্য কিছু বলুন। না না, তোমাকে এটাই করতে হবে, নইলে আজকে গাড়ি থেকে নামতে পারবে না। মানেটা কি এসবে? আমার বাসায় গিয়ে কি করবে? আমি এক প্রকার রাগ নিয়ে ওনার দিকে তাকালাম। উনি ওনার মতো গাড়ি চালিয়েই যাচ্ছেন। আচ্ছা, আপনি আমার বাসায় গিয়ে কি করবেন? সেটা আমার ব্যাপার, এখন তুমি যাবে কিনা বলো। আমি প্রায় 10 মিনিট ভাবার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে নিয়ে যাব, কিন্তু একটা শর্তে। ওকে, নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। ঋণ শোধ নেব জাস্ট, এতে আবার কিসের শর্ত? ওকে বলে ফেলো। আপনি গিয়ে মাত্র 5 মিনিট থাকবেন, আর আপনার নামটা বলুন। এই কি, মাত্র 5 মিনিট? আচ্ছা, সেটা দেখা যাবে, কিন্তু তোমার আমার নাম দিয়ে কি দরকার? দরকার আছে, বলুন।
উনি কিছু বলার আগেই পেছন থেকে লোকটি বলে উঠল, দ্য বিগেস্ট বিজনেসম্যান আয়রান আজহার। বিজনেসম্যান মানে? উনি ব্যবসা করেন? এই ছাগল, তোমাকে আমি বেশি চালাক করতে বলেছি? সবখানে বাম হাত না ঢোকালে তোমার শান্তি হয় না, তাই না ইডিয়েট? লোকটা মাথা নিচু করে বলল, সরি স্যার, আর হবে না। আমি বিরক্তি নিয়ে কপালে ভাঁজ ফেলে চোখ মুখ কুচকে ওনার দিকে তাকিয়ে বলতে লাগলাম, দয়া করে ওনাকে কথায় কথায় বকাবকি বন্ধ করুন। আর আপনি ব্যবসা করেন? হ্যাঁ, কেন? অনেক বড় পাপ কাজ করে ফেললাম নাকি? আপনাকে জাস্ট একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করলাম, আর এই হলো উত্তর। তোমার এই সহজ প্রশ্নটাই আমার কাছে কঠিন প্রশ্ন মনে হয়েছে। বাই দ্য ওয়ে, সরি ফর দিস মিসবিহেভ। আমি বলে চুপচাপ বাইরের দৃশ্য দেখায় মনোযোগ দিলাম। প্রায় নিজের বাসার কাছাকাছি এসে গেছি। সত্যি অদ্ভুত লাগছে এখন সবকিছু। এই, কোনো কথা বলছো না যে? সরি বললাম তো। আমি ওনার দিকে ঘুরে ভালোভাবে ওনাকে পরখ করে বললাম, আচ্ছা এখানে কি রোদ আছে? কই না তো, কেন? তাহলে আপনার এইভাবে সানগ্লাস পরে থাকার কারণটা কি জানতে পারি? এবং মাথার ক্যাপটা দয়া করে খুলুন, আপনাকে দেখে আমার গরম লাগছে। রাত ছাড়া সানগ্লাস আমি অল টাইম পরি, আর এত হট হওয়া ভালো না। ইউনো, এতে তোমার আশেপাশে থাকা মানুষগুলোর ভিতরে প্রবলেম হতে পারে, আন্ডারস্ট্যান্ড? আরে আমি কি জিজ্ঞেস করলাম আর কি বলছে? মাঝে মাঝে কোন মগের মাথা বলে কিছুই মাথার ভেতরে ঢোকে না। উনি হঠাৎ করে আমার চুলগুলো বাম হাত দিয়ে কানের পেছনে গুজে দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, হেই, এই ছোট্ট মাথায় এত চাপ দিও না, যে কোনো সময় ফেটে যাবে। আমি ওনার হাতটা মাথা থেকে সরিয়ে দিলাম। এতে উনি একটা মুচকি হাসলেন। কি কিউট! আরে ধুর, ফকিরের কিউট। আমাকে কি ছোট মনে হয় যে এইভাবে ছোটদের মতো ট্রিট করছে? ফালতু। আমি নাক ফুলিয়ে বসে রইলাম। এই কি হলো, এভাবে ফুলে বসে আছো কেন? বলে আমার নাক টেনে হাসতে লাগলেন। ওনার হাসি দেখে বুকে ধুক করে উঠল, যেন মনোভূমিতে পানি জমেছে এমন অবস্থা। উনি ড্রাইভিং করতে করতে আমার দিকে তাকিয়ে আবারও সে মন কেড়ে নেওয়া মুচকি হেসে বললেন, তুমি এভাবে নাক ফুলিয়ে বসলে অনেক বেশি কিউট লাগে জানো। আর এইভাবে কোনোদিন বসবে না, এতে ওই যে বললাম না, তোমার আশেপাশের মানুষগুলো অসুস্থ হয়ে পড়বে। তাই ভেবেচিন্তে ফেস রিয়াকশন দিও। আবার কি বললেন? অসুস্থ হয়ে পড়বে মানে? আমি আবার আহাম্মকের মতো হা করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি একটু সোজাভাবে কথা বলবেন? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে অপরপক্ষের ব্যক্তিটিকে এইভাবে কনফিউশনের মধ্যে ফেলে কি মজা পান, একটু বলবেন? তুমি এসব অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত বুঝবে না। সো যেগুলো বলি সেগুলো মুখ বুঝে শুধু শুনবে, সময় হলে এমনিতেই মাথায় ঢুকবে। মানেটা কি? আমি তো অ্যাডাল্ট হয়ে গেছি। আপনার এরকম কথা যে কারো মাথার 7 ইঞ্চি উপর দিয়ে যাবে। আপনি খালি খালি বয়সের দোষ দিচ্ছেন কেন? এই, তুমি অ্যাডাল্ট? অ্যাডাল্ট মানে বুঝো? 18 বছরে যাদের পার হয়ে যায় তারাই অ্যাডাল্ট। তোমার তো মনে হয় 17ই হয়নি। ভেবে দেখলাম হ্যাঁ, আমার তো মাত্র 16 হয়েছে। ধুর, ভালো লাগে না। তবে মানুষটা প্রচন্ড মিশুক। আমাদের মাত্র অল্প সময়ের পরিচয়, নামটাও আজকেই জানলাম। আর তার মধ্যেই মানুষটাকে আমার প্রচন্ড বিশ্বাসযোগ্য এবং ভালো মনে হচ্ছে, একদম মনে দাগ কেটে নেওয়ার মতো। কিন্তু না, এইভাবে হুটহাট বিশ্বাস করে নিলেই বিপদ। তাই রুহি, বুঝে শুনে সাবধানে পা ফেলবি। হেই নুড়ি পাথর, দয়া করে নামবে? কি এত ভাবছো? নাকি এখনো আরো গাড়িতে করে ঘোরার শখ আছে? এসে গেছি আমরা। পেছন থেকে ব্লুটুথে কথা বলতে বলতে নেমে 2 হাত একসাথে করে ইংরেজটার সাইডে দরজা খুলে দিল। ইংরেজটা আবার বের হয়ে আমার সাইডের দরজাটা খুলে দিল। আমি বের হয়ে গেলাম। নিজেকে এই মুহূর্তে রাজরানী লাগছে। আর এইভাবে বাবার বাড়িতে থাকলে বাবা বের হয়ে আমার সাইডের ডোর খুলতে দিল। বাবার প্রিন্সেস ছিলাম যে ভেবে চোখে 1 ফোঁটা পানি জমা হলো। সেই ইংরেজটার অগোচরে মুছে নিলাম। কিছুটা রাগ নিয়ে বললাম, আপনি একটু আগে কি বললেন? আপনি আমাকে এত সময় ঘুরিয়েছেন? উনি 2 পকেটে হাত দিয়ে একদম স্ট্রেইট হয়ে নিজের মুখভঙ্গি কিছুটা অনুতপ্তময় করে দাঁড়িয়ে বললেন, ও সরি, আমার ভুল হয়ে গেছে। অন্য একদিন তোমাকে নিয়ে ঘুরতে যাব, ওকে?
প্রমিস? সত্যি উনি সব সময় প্রশ্নের উল্টো উত্তর দেন। যাই হোক, আমি ব্যাগটা কাঁধে বাঁচিয়ে হাঁটতে লাগলাম। পেছনে ইংরেজটা আসতে লাগলো এবং ইংরেজটার পেছনে ব্লুটুথ লোকটা আসছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে বাড়িওয়ালার রুমে একবার কান পেতে দেখলাম তিনি আছেন কিনা। না হলে আমার মতো একা একটা মেয়ে ঘরে এইভাবে দুইটা ছেলেকে দেখে তুল কালাম কাণ্ড হয়ে যাবে। নিশ্চিত হলাম যে উনি নেই। আচমকা পেছন থেকে ইংরেজটা বলে উঠল, এই এইভাবে আরেকজনের রুমে আড়ি পাচ্ছ কেন? আমি ভ্রুকুচকে বললাম, আপনাকে এত কিছু বুঝতে হবে না, চুপচাপ চলুন, গিয়ে 5 মিনিট বসে চলে আসবেন, উইদাউট এনি শব্দ। উনি পকেট থেকে 2 হাত উঠিয়ে স্যালেন্ডার করে বললেন, ওকে ওকে ম্যাডাম। আমি ভেঙচি দিয়ে আমার রুমের তালাটা চাবি দিয়ে খুলতে লাগলাম। খুলে দরজা ঠেলে পরনের কেসটা সাইডে রেখে ভেতরে ঢুকে ফ্যানের সুইচ অন করে দিলাম। উনি সারা রুম পর্যবেক্ষণ করতে করতে ভেতরে ঢুকলেন, তারপর সোফার উপর ধপাস করে বসে পড়লেন। আমি বিরক্তিকর নিঃশ্বাস ফেলে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর ব্যাগটা ডাইনিং টেবিলের উপরে ছুঁড়ে ফেলে ওনার বিপরীত দিকের বাম পাশের সিঙ্গেল সোফাটায় বসে পড়লাম। আর চোখে ওনার দিকে তাকিয়ে দেখি নাক দিয়ে কিছু শুকছে। কি করছে এই পাগল? কিছুক্ষণ কিছুর গন্ধ শুকিয়ে নিয়ে বললেন, তোমার রুম থেকে একদম তুমি ঘ্রাণ আসছে। শুনে মুহূর্তেই আমার কান গরম হয়ে গেল। মনে হচ্ছে এখনই ধোঁয়া বের হবে। আমি কান দুটোকে 2 হাত দিয়ে চেপে ধরে বসে রইলাম। দেখলাম উনি নিচের ঠোঁটটাকে কামড়ে ধরে দুষ্টু হাসছে। ওদিকে ব্লুটুথ লোকটা দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। তারপর উনি একবার আয়রনের দিকে তাকিয়ে আস্তে করে বসে পড়লেন। ইংরেজটা পায়ের উপর পা তুলে হুকুমের ভঙ্গিতে মাথা চুলকে আমার দিকে স্বাভাবিক চোখে তাকিয়ে বললেন, হেই, আমরা তোমার বাসায় এসেছি, তোমার মেহমান আমরা। কিভাবে একটু আদর আপ্যায়ন করতে জানো না? একটু চা বা কফিও তো খাওয়াতে পারো। আমি তাড়াহুড়ো করে ঘড়ির দিকে তাকিয়ে ফট করে দাঁড়িয়ে লাফাতে লাফাতে ওনাদের হাত দিয়ে উঠতে ইশারা করে বলতে লাগলাম, এই উঠুন, 5 মিনিটের বেশি হয়ে গেছে, শর্ত অনুযায়ী আপনার ঋণ শোধ। ওকে ওকে ফাইন, আগে একটু চা বা কফি তো একটু খাওয়াও, নইলে যাব না। এটাকে অতিথি আপ্যায়ন বলে। না দিলে পারলে রাত্রে আজকে তোমার সাথে চন্দ্রবিলাস করতে করতে ঘুমাবো, কি বলো? বলে ঠোঁট কামড়ে হাসতে লাগলেন। আমি চোখ দুটোকে বড় বড় করে হা করে তাকিয়ে আছি। এদিকে কানের সাথে সাথে এখন গলাও আবার গরম হয়ে গেছে। কি বলছে? লাগামহীন লোক একটা, অসহ্য। এখন আবার কফি গিলাও, নইলে আপদ বিদায় হবে না। আমি কান চেপে ধরে দৌড়ে রান্নাঘরে দৌড়ালাম। এদিকে রুহি যাওয়ার পর আয়রন ব্লুটুথ লোকটা চোখ রাঙানি দিতেই লোকটা ফট করে দাঁড়িয়ে পড়ল। আমি ইংরেজটার 14 গোষ্ঠীর ভর্তা বানাচ্ছি আর কফি ঢালছি ইচ্ছে মতো। তারপর গড়গড় করে গরম পানি দিয়ে দিলাম। তারপর কফির দিকে তাকিয়ে বিষম খেলাম। এটা তো ব্ল্যাক কফি হয়ে গেছে। যা, কফি বেশি দিয়ে ফেলেছি। চামচ দিয়ে একটু মুখে নিয়ে ফচ করে ফেলে দিলাম। ইস, কি তিতা পাক। যাই হোক, ব্ল্যাক কফি যখন হয়ে গেছে তাহলে ভালোই হলো, বুঝবে মজা। এত কফি খাওয়ার শখ খোঁচাচ্ছি। তারপর খুশি মনে কিছুটা বিস্কুট নিয়ে হেলতে দুলতে ডাইনিং রুমের সোফার দিকে চোখ পড়তেই তাকিয়ে লোকটা নেই, সাথে ব্লুটুথওয়ালাও নেই। আরে গেল কোথায়? আমাকে না বলেই ফুটে গেল। আমি ঘুরে বেডরুমের দিকে চোখ পড়তেই দেখি উনি আর ব্লুটুথ লোকটা আমার জানলা আর বারান্দার কাছে দাঁড়িয়ে আছে। আরে আমার বেডরুমে কি করছে? আমি তাড়াতাড়ি ঢুকে কফির মগ দুটোকে ঠাস করে ড্রেসিং টেবিলের উপরে রেখে হালকা কণ্ঠ উঁচু করে বললাম, এই আপনারা আমার বেডরুমে কি করছেন?